Airtel presents Kuasha. এয়ারটেল প্রেজেন্স কুয়াশায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন, আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর আজকে প্রতিবারের মতো রয়েছে প্রথম ঘন্টায় কুয়াশার গল্পটি, এবং তারপরে রয়েছে আমাদের মূল আকর্ষণ, অর্থাৎ দ্বিতীয় ঘন্টায় শুনবো আমরা কুয়াশার মূল কাহিনী। গল্পের নাম হচ্ছে তারিনে খোড়ো আর বেতাল, এবং গল্পটি লিখেছেন সত্যজিৎ রায়। এখন শুনবো গল্পটির প্রথম অংশ, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে চলে যাচ্ছি একেবারে সরাসরি শেষ অংশে বা পরের অংশে, তারপর আবারও শ্রাবণ মাস, দিনটা ঘোলাটে। সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তারই মধ্যে সন্ধ্যের দিকে তারিণী খুড়ো এসে হাজির। হাতের ভিজা জাপানি ছাতাটা সরাত করে বন্ধ করে দরজার পাশটায় দাঁড় করিয়ে রেখে তক্তপোষে তার জায়গাটায় বসে তাকিয়ে এটা টেনে নিয়ে খুড়ো বললেন, কই আর ডাক সবাইকে, আর নিকুঞ্জকে বল নতুন করে জল ফুটিয়ে এক কাপ চা করতে। লোডশেডিং, তাই বসবার ঘরে দুটো মোমবাতি জ্বলছে। তাতে থমথমে ভাবটা তো কমেনি, বরং বেড়েছে। নিকুঞ্জই জল চাপিয়ে পাড়ার এ বাড়ি ও বাড়ি থেকে ন্যাপলা, ভুলু, চটপটি আর সুনন্দকে ডেকে আনলো। ন্যাপলা এসেই বলল, এই বাদলা দিনে মোমবাতির আলোয় কিন্তু বেশ ভূতের গল্পই তো নাকি? মানে যদি আপনার স্টকে থাকে আর কি। দুটো গল্প তো অলরেডি বলেই ফেলেছেন। আমার স্টক? আমার যে স্টক তাতে দুটো আরব্যোপন্যাস হয়ে যাবে রে। তার মানে 2002 নাইটস। আমাদের মধ্যে ন্যাপলাই খুড়োর সঙ্গে তাল রেখে কথা বলতে পারে। আগে হ্যাঁ বললেন বুড়ো, তবে সব যে ভূতের গল্প তা নয় অবশ্য। এখানে বলে রাখি যে তারিণী খুড়োর গল্পগুলো এত জমাটি হয় যে সেগুলো গুল না সত্যি সে কথাটা আর কোনোদিনও জিজ্ঞেস করি না। তবে এটা জানি যে 45 বছর ধরে ভারতবর্ষের নানা জায়গায় ঘোরার ফলে খুড়োর এক্সপেরিয়েন্সের স্টক অফুরন্ত। তা আজকে কিসের গল্প বলবেন জিজ্ঞেস করলো ভুলু। আজকেরটা ভূতেরও বলতে পারিস, আবার কঙ্কালেরও বলতে পারিস। কঙ্কাল আর ভূত যে এক জিনিস সেটা তো জানতাম না, বলল ন্যাপলা। তুই আর কি জানিস রে ছোকরা, এক জিনিস না হলেও এক এক সময় এক এক রকম হয়ে যায়। অন্তত আমি যে ঘটনার কথা বলতে যাচ্ছি তাতে তো তাই হয়েছিল। শোনার যদি সাহস থাকে তোদের তো বলতে পারি। আমরা 5 জনে একসঙ্গে পর পর 3 বার আছে বলার পর খুঁড়ো শুরু করলেন। আমি তখন মালাবারে এলাচের ব্যবসা করে বেশ 2 পয়সা কামিয়ে আবার ভব ঘুরে কোচিন থেকে গেলুম কোয়েম্বাটুর, সেখান থেকে ব্যাঙ্গালোর টু কুর্নুল টু হায়দ্রাবাদ। ফার্স্ট ক্লাস ছাড়া একেবারেই ট্রেনে চলি না। ভালো হোটেলে থাকি। শহরে ঘোরার ইচ্ছে হলে ট্যাক্সি ডাকি। হায়দ্রাবাদে যাওয়ার ইচ্ছে ছিল শালার জাং মিউজিয়ামটা দেখবার জন্য। স্রেফ একজন লোকের সংগ্রহ থেকে একটা পুরো মিউজিয়াম হয়ে যায় সেটা না দেখলে বিশ্বাসই করতুম না। মিউজিয়াম দেখে গোলকোন্ডায় একটা ট্রিপ মেরে আবার বেরিয়ে পড়বো ভাবছি, এমন সময় লোকাল কাগজে একটা বিজ্ঞাপন দেখে মনটা চনমন করে উঠল একেবারে। হায়দ্রাবাদে আর্টিস্ট ধনরাজ মার্তণ্ড একজন মডেল চাইছেন পৌরাণিক ছবি আঁকবার জন্য। তোরা রবি বর্মার নাম শুনেছিস নাকি? রাজা রবি বর্মা ট্রাভঙ্করের এক রাজবংশের ছেলে ছিলেন তিনি। পৌরাণিক ছবি এঁকে খুব নাম করেছিলেন গত শতাব্দীর শেষ দিকটায়। ভারতবর্ষের বহু রাজরাজরার বাড়িতে দেখতে পাওয়া যায় তার আঁকা সব ওয়েল পেন্টিং। কতকটা রবি বর্মার স্টাইলের ছবি আঁকে এই ধনরাজ মার্তণ্ড। আর আমি যখনকার কথা বলছি বছর 35 আগে, তখন লোকটার খুব নাম, খুবই প্রসার। তার এই বিজ্ঞাপনটা দেখে বেশ একটা জোরালো প্রতিক্রিয়া হলো। পুরুষ মডেল চেয়েছে, চেহারা ভালো হওয়া চাই, রোজই সিটিং দিতে হবে, উপযুক্ত পারিশ্রমিক দেবে তারা। তোরা তো বলেইছি যে সে বয়সে আমার চেহারা ছিল লাইক এ প্রিন্স, তার উপর ডন বৈঠক দেওয়া শরীর।
গায়ে জব্বা, মাথায় মুকুট আর কোমরে তলোয়ার দিয়ে যে কোনো নেটিভ স্টেটের সিংহাসনে বসিয়ে একেবারে চালিয়ে দেওয়া যায়। সে যা হোক, অ্যাপ্লাই করে দিলুম, আর ডাকও এসে গেল 7 দিনের মধ্যেই। নতুন খুরে দাড়ি কামিয়ে বেশ ভালো পোশাক পরে হাজির হলুম মার্তণ্ডের অ্যাড্রেসে। বাড়িটা দেখে মনে হলো এককালে কোনো নবাবের হাবেলি টাবেলি ছিল। চারদিকে মার্বেলের মোজেক। পৌরাণিক ছবিতে যে ভালো রোজগার হয় সেটা বোঝাই যাচ্ছে। উর্দি পরা বেয়ারা এসে আমাকে নিয়ে বসলো একটা সারি সারি চেয়ার পাতা ঘরে। সেখানে জনাপাচেক ক্যান্ডিডেট আরো অপেক্ষা করছে। মনে হচ্ছে যেন ডাক্তারের ওয়েটিং রুম। এদের মধ্যে একজনের চেহারা চেনা চেনা লাগলেও সে যে কে তা ঠিক বুঝতে পারলুম না। আমি বসার মিনিট খানিকের মধ্যেই সে লোকের ডাক এলো। বেয়ারা ঘরে ঢুকেই বিশ্বনাথ সোলাস্কি বলতেই চিনে ফেললুম লোকটাকে। ফিল্ম পত্রিকায় এর ছবি দেখেছি, কিন্তু তাহলে আবার চাকরির জন্য দরখাস্ত করা কেন? কৌতূহল হওয়াতেই আমার পাশে বসা ভদ্রলোকটিকে জিজ্ঞেস করলুম, আচ্ছা, যিনি এক্ষুনি উঠে গেলেন তিনি বোধহয় একজন ফিল্ম স্টার, তাই না? ভদ্রলোক একটু হেসে বললেন, স্টার হলে কি আর এখানে দেখতে পেতে? হতে চেয়েছিল স্টার, কিন্তু 3টি ছবি পরপর মার খাওয়াতে এখন রাস্তা অন্য দেখছে। ভদ্রলোক আরো বললেন যে সোলাস্কি নাকি হায়দ্রাবাদেরই ছেলে। ধনী বাপের পয়সা উড়িয়েছে জুয়া খেলে আর ফুর্তি করে। তারপর বোম্বাই গিয়ে ফিল্মের হিরো হবার চেষ্টায় বিফল হয়ে আবার এখানে ফিরে এসেছে। যিনি এসব খবর দিলেন তিনি নিজেও অবশ্যই একজন ক্যান্ডিডেট। 5 জনের সকলেই মডেল হবার আশায় এসেছেন, তবে তার মধ্যে সোলাস্কির চেহারাটাই মোটের উপর ভালো। যদিও যাকে পৌরুষ বলে সে জিনিসটার একটু অভাব। আমার ডাক পড়ল সবার শেষে। যে ঘরে ইন্টারভিউ হচ্ছে সেটাই স্টুডিও, কারণ এদিকে রয়েছে বেশ বড় একটা কাচের জানালা, ঘরের এক পাশে একটা ইজেল আর তার পাশে একটা টেবিলের উপর আঁকার সরঞ্জাম। এইসবের মধ্যেই একটা ডেস্ক পাতা হয়েছে আর তার দুদিকে 2টো চেয়ার। একটায় বসেছেন মার্তণ্ড সাহেব। সাহেব কথাটা ভুল হলো না, কারণ ভদ্রলোকের ইংরেজিটা বেশ শকুনি মার্কা নাক, ফ্রেঞ্চ কাট দাড়ি, আর মাথার উপর লম্বা ঢেউ খেলানো চুল নেমে এসেছে কাঁধ অবধি। পোশাক সম্ভবত নিজেরই ডিজাইন করা, কারণ জাপানি, সাহেবি আর মুসলমানি পোশাকের এমন খিচুড়ি আর দেখিনি কখনো। 5 মিনিট কথা বলে আর জামা খুলিয়ে আমার বাইসেপ, ট্রাইসেপ আর ছাতি দেখে ভদ্রলোক আমাকেই সিলেক্ট করে নিলেন। ডেইলি সিটিং এ 100 টাকা, অর্থাৎ মাসে 30 দিন কাজ হলে 3000। আজকের দিনে প্রায় 10-15 হাজারের সামিল। পরের দিন থেকে কাজ শুরু হয়ে গেল। যে কোনো পৌরাণিক ঘটনাই হোক না কেন, তাতে প্রধান পুরুষ চরিত্র হব আমি। নারী চরিত্রের জন্য আছেন মিসেস মার্তণ্ড, আর ওদেরই 19 বছরের মেয়ে শকুন্তলা। খুচরো পুরুষের জন্য মডেলের অভাব নেই। মার্তণ্ডের পৌরাণিক পোশাকের স্টক বিরাট। পাগড়ি, মুকুট, ধুতি, চাদর, কোমরবদ্ধ, তাগা, তাবিজ, নেকলেস সবই রয়েছে। অর্জুনের লক্ষ্য ভেদ দিয়ে আঁকা শুরু হলো। তার জন্য একটি জবরদস্ত ধনুকও তৈরি করিয়ে রেখেছে আর্টিস্ট মশাই। হুসেন সাগর লেক থেকে 5 মিনিটের হাঁটা পথে 150 টাকা ভাড়ার 2টি ঘর নিলাম আমি। বাড়িওয়ালা মোতালেব হোসেন অতি সজ্জন ব্যক্তি। বাঙালিদের সম্বন্ধে খুবই উঁচু ধারণা। রোজ সকালে আন্ডার টোস্ট খেয়ে বেরিয়ে পড়ি। 9টা থেকে 1টা পর্যন্ত সিটিং। তার মধ্যে চা পানের জন্য 10 মিনিটের বিরতি থাকে 11টায়। কাজের পর বাকি দিনটা ফ্রি থাকে। হায়দ্রাবাদ শহর ঘুরে দেখি, সন্ধ্যাবেলা লেকের ধারে একটু বেরিয়ে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। এছাড়া আরেকটা কাজও আছে, সেটা হলো পুরাণের গল্প পড়ে মার্তণ্ডের জন্য সুইটেবল সাবজেক্ট খুঁজে রাখা। মার্তণ্ড নিজে শুধু রামায়ণ মহাভারতটা পড়েছে, তাও তেমন খুঁটিয়ে নয়, তাই তার বিষয়গুলো একটু মামুলি হয়ে পড়ে। আমি মার্তণ্ডকে বলেছিলাম রাজা বিক্রমাদিত্যের কিছু ঘটনা, যেগুলো ওর মনেও ধরেছিল। আমি জানতাম বিক্রমাদিত্যের পক্ষে আমার চেহারা খুবই জুৎসই,
কিন্তু কাজের বেলা ঘন্টগোলটা কোথায় হলো আর কিভাবে হলো সেটাই বলি। 4 মাস এক টানা সিটিং দিয়ে 8টা ছবি হয়ে গেল। এমন সময় একদিন সন্ধ্যাবেলা লেকের ধারে বেরিয়ে বাড়ি ফিরছি। একটা পুরনো মসজিদের পাশ দিয়ে রাস্তা, জায়গাটা নিরিবিলি। মসজিদের উল্টো দিকে একটা তেঁতুল গাছের নিচে পৌঁছেছি। এমন সময় পিছন দিক থেকে মাথা একটা বাড়ি খেয়ে চোখে ফুলঝুরি দেখলাম। জ্ঞান হলে পর দেখি হাসপাতালের বিছানায় শুয়ে আছি। মাথায় আর বা হাতে বেদম ব্যথা। রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে এক সহৃদয় ভদ্রলোক তার গাড়িতে তুলে সোজা হাসপাতালে নিয়ে এসেছেন। হাতের ব্যথাটা আর কিছুই না, যখন পড়েছি তখন রাস্তায় একখণ্ড পাথরে লেগে কনুইটা ফ্র্যাকচার হয়েছে। এখানে বলে রাখি যে অজ্ঞান অবস্থায় আমার বেশ কিছু লোকসান হয়ে গেছে। আমার ওয়ালেটে ছিল 150 টাকা, সেটা গেছে। আর আমার 700 টাকা দামের সাধের ওমেগা ঘড়িটা আর আমার 700 টাকা দামের সাধের ওমেগা ঘড়িটা। পুলিশে খবর দিয়েও কোনো ফল হয়নি, কারণ এ ধরনের অঘটন রাস্তাঘাটে নাকি প্রায় ঘটে। হাত প্লাস্টার করে বিছানায় পড়ে থাকতে হলো 3 সপ্তাহ। জখম হবার 4-5 দিনের মধ্যেই আমি মারতণ্ডকে একটা পোস্টকার্ড ছেড়ে দিয়েছিলাম আমার অবস্থা জানিয়ে। 3 দিনের মধ্যেই তার উত্তর এসে যায়। দুঃসংবাদ, মারতণ্ড লিখেছে যে বিক্রমাদিত্য সিরিজের অর্ডার পেয়ে গেছে। অমুক তারিখের মধ্যে একখানা ছবিও দিতে হবে। তাই সে অন্য মডেল নিতে বাধ্য হয়েছে। আমার মতো কোয়ালিফিকেশন নাকি তার নেই, কিন্তু নিরুপায়। এই সিরিজ শেষ হলে প্রয়োজন হলে আবারও আমাকে জানাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এ নিয়ে তো আর করার কিছু নেই, তাই অগত্যা সময় কাটানো এবং যা হোক কিছু রোজগারের জন্য অংশ হেরাল্ড পত্রিকায় একটু একটু লিখতে শুরু করলাম। 6খানা ছবি আঁকতে মারতণ্ডে লাগবে অন্তত 3 মাস। অর্থাৎ আমার প্রায় 9,000 টাকা লোকসান করে দিয়েছে হায়দ্রাবাদের গুন্ডা। কিন্তু 1 মাস যেতে না যেতেই আমার বাড়িওয়ালার কাছে টেলিফোন এলো মারতণ্ড সাহেবের। আমায় নাকি তার প্রয়োজন। বেশ কৌতূহল নিয়ে হাজির হলাম মারতণ্ডের স্টুডিওতে। ব্যাপারটা কি? আমার একটা ভালো স্কেলেটন জোগাড় করে দিতে পারবে তুমি, বললেন মারতণ্ড সাহেব। 2-1 জনকে বলেছি, কিন্তু কোনো ফল হয়নি, তাই তোমার কথা মনে হলো আমার। যদি পারো তো কমিশন দেবো তোমাকে, আমার বিশেষ দরকার জিনিসটা। জিজ্ঞেস করলুম যে স্কেলেটনের প্রয়োজন হচ্ছে কেন। মারতণ্ড বললেন যে বেতাল পঞ্চবিংশতির ছবি আঁকবেন। বিক্রমাদিত্যের কাঁধে বেতাল, এটাই হবে ছবির সাবজেক্ট। বেতালের গল্প আজকালকার ছেলেমেয়েরা পড়ে কিনা জানি না, আমরা এককালে খুবই উপভোগ করতুম। এক সন্ন্যাসী বিক্রমাদিত্যকে আদেশ করেছে, 2 ক্রোশ দূরে শ্মশানের শিরীষ গাছে একটা মরা ঝুলছে, সেইটা তুমি আমার কাছে এনে দাও। বিক্রমাদিত্য শ্মশানে গিয়ে ঝুলন্ত মরার গলার দড়ি তলোয়ারের এক কোপে কেটে ফেলতেই মরা মাটিতে পড়ে খিলখিল করে হেসে উঠল। ছোটবেলায় জিন্দালাস বলে একটা হিন্দি ফিল্ম দেখেছিলাম, এও হলো জিন্দালাস। এমন লাশ যার মধ্যে ভূত বাসা বেঁধেছে। এই ভূতে পাওয়া মরাকেই বলে বেতাল। বিক্রমাদিত্য বেতালকে কাঁধে নিয়ে সন্ন্যাসীর কাছে চলেছেন, আর বেতাল তাকে হেয়ালি গল্প বলছে। রাজা যদি হেয়ালি ঠিক উত্তর দেন, তাহলে মরা আবার তার কাঁধ থেকে শিরীষ গাছে ফিরে যাবে, আর যদি ভুল উত্তর দেন তাহলে রাজা বুক ফেটে মরে যাবেন। যাই হোক, আমি মারতণ্ডকে বললুম, কিন্তু সাহেব, বেতাল তো কঙ্কাল নয়, সে তো সব দেহ। মারতণ্ড বললেন, স্কেলিটন পেলে আমি ছবিতে তার গায়ে চামড়া বসিয়ে নিতে পারবো, কিন্তু স্কেলিটন আমার চাই। আমি বললুম, তোমার মডেল কঙ্কালকে কাঁধে নিতে রাজি হবে তো? হবে বই কি, বললে মারতণ্ড। আমি তার সঙ্গে কথা বলেছি, সে বলে তার কোনো ভয়টার বলে কিছুই নেই। এখন তুমি বলো, তুমি জোগাড় করে দিতে পারবে কি না? বললুম, আই শ্যাল ট্রাই মাই বেস্ট, তবে এ কিন্তু অল্প খরচে হবে না মশাই। আর কাজ হয়ে গেলে সে কঙ্কাল ফেরত দিতেও হতে পারে। মারতণ্ড আমার হাতে 2,000 টাকা দিয়ে বলল, এই হলো কঙ্কালের 7 দিনের ভাড়া, এটা দাম নয়, আর তোমায় আমি দেব 200। স্কেলিটন পাওয়া আজকের দিনে খুবই কঠিন, সেটা সকলেই জানে।
যা পাওয়া যায় সবই প্রায় বিদেশে এক্সপোর্ট হয়ে যায়, কিন্তু তখনও যে সহজ ছিল তাও নয়। বিশেষত হায়দ্রাবাদের মতো জায়গায় আমি অনর্থক খোঁজাখুঁজি না করে সোজা আমার বাড়িওয়ালাকে ব্যাপারটা খুলে বললাম। মোতালেব সাহেব হায়দ্রাবাদে রয়েছেন 42 বছর। এখানকার নারী নক্ষত্র সবই জানেন তিনি। আমার কথা শুনে কিছুক্ষণ ভুরু কুচকে থেকে বললেন, হ্যাঁ, একটা স্কেলেটনের কথা মনে পড়ছে বটে, তবে সেটা আসল কঙ্কাল নাকি যন্ত্রপাতি লাগানো আর্টিফিশিয়াল কঙ্কাল সেটা আমি বলতে পারবো না, আর সেটা এখনো সেই লোকের কাছে আছে কিনা তাও ঠিক আমি বলতে পারছি না। কে সেই লোক? এক ম্যাজিশিয়ান, বললেন হোসেন সাহেব। আসল নাম কি সেটাও জানি না, তবে ভোজরাজ নামে খেলা দেখাতো। তার মধ্যে একটা ছিল কঙ্কালের খেলা। কঙ্কাল তার সঙ্গে এক টেবিলে বসে চা খেত, তাস খেলতো, দুজনে পাশাপাশি হাঁটাচলাও করতো। আবার সে এক তাজ্জব ব্যাপার। খুব নাম করেছিল লোকটা, তবে বছর 15 তার কোনো হদিশ পায়নি। ম্যাজিক ছেড়ে দিয়েছে এটাই শুনেছিলাম। সে কি হায়দ্রাবাদেরই লোক? হ্যাঁ, তবে তার ঠিকানা জানি না। অন্ধ্র অ্যাসোসিয়েশনে জিজ্ঞেস করে দেখতে পারো, তারা ফিরে বছর ভোজরামের খেলার ব্যবস্থা করত। অন্ধ্র অ্যাসোসিয়েশনের কাছ থেকে ভোজরাজের এককালের ঠিকানা পাওয়া গেল। আশ্চর্য, গিয়ে দেখি লোকটা এখনো সেইখানেই আছে। Airchel presents Kuasha. 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 শুনবো গল্পের দ্বিতীয় পর্ব। চকবাজারের মধ্যে একটা দোতলা বাড়িতে দুটি ঘর নিয়ে থাকেন। বয়স 80-টাশি হবে। মুখ ভর্তি একরাশ খয়েরি রঙের দাড়ি, মাথায় চকচকে টাক, গায়ের রং আবলুস। আমায় দেখে হিন্দিতে প্রথম কথাই বললেন, বাঙালি বাবুর নসিব খারাপ যাচ্ছে বলে মনে হচ্ছে। লোকটা তাহলে বোধহয় গুনতে জানে। এবারে আর ভনিতা না করে আসল ব্যাপারটা তার কাছে পেশ করলুম। বললুম, যদি সে কঙ্কাল এখনো আপনার কাছে থেকে থাকে আর যদি সেটাকে হপ্তাখানেকের জন্য ভাড়া দিতে পারেন, তাহলে আমার নসিব কিছুটা ইমপ্রুভ করতে পারে। যিনি ভাড়া নেবেন তিনি 2000 টাকা দিতে রাজি আছেন। সে কঙ্কাল এখনো আছে কি? একটা কেন, দুটো আছে। আমি একটু থতমত খেয়ে গেলাম। আরে কঙ্কাল তো তোমারও আছে, বললেন ভোজরাজ। নেই কি? কঙ্কাল আছে বলেই তো চলে ফিরে বেড়াচ্ছ। তোমার কঙ্কাল আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। কোন এর কাছে হাড়ে চিড় ধরলো, ডাক্তার আবার সেটাকে জুড়ে দিল। তুমি জোয়ান বলেই জোড়া লাগলো, বুঝেছ? আমি যদি মাথায় বাড়ি খেয়ে পড়ে হাড় ভাঙতুম, আমাকে কি আর কোনোদিন উঠতে হতো বলো? এই সুযোগে একটা প্রশ্ন না করে পারলুম না। আমায় কে জখম করলো বলতে পারেন? এ ভেরি অর্ডিনারি গুন্ডা, বললেন ভোজরাজ। তবে তার পিছনে অন্য কেউ আছে কিনা জানি না, থাকতে পারে। সেটা জানতে পারে আমার কঙ্কাল, বুঝছো? সেটা আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। তুমি চাইছো সে কঙ্কাল, আমি দিতেও প্রস্তুত আছি। অনেক কাল কোনো রোজগার নেই, দেনা জমে গেছে বিস্তর। 2000 পেলে সব শোধ হয়ে যাবে, আমিও নিশ্চিন্তে মরতে পারি। কিন্তু একটা কথা বলি তোমায়, এ কঙ্কাল যে সে কঙ্কাল নয়। যার কঙ্কাল তিনি ছিলেন সিদ্ধ পুরুষ। মাটি থেকে 5 হাত শূন্যে উঠে যোগ সাধনা করতেন, বায়ু থেকে আহার্য আহরণ করতেন, ফলমূলের দরকারও হতো না তার ছিল তেজ অসামান্য। একবার তার সাধনার সময় এক চোর তার কুটিরে ঢুকে ঘটিবাটি চড়াতে গিয়েছিল। হাত বাড়ানো মাত্র আঙুলগুলো বেঁকে যায় একেবারে, কুষ্ঠ। কেউটে ছোবল মারতে এলে সাপ ভস্য হয়ে যেত। বাবাজির কিছুই হতো না। আমি একটা কথা না বলে পারলুম না, কিন্তু এই বাবাজির কঙ্কালকে তো আপনি বসে এনেছিলেন, একে দিয়ে ভেলকি দেখাতেন স্টেজে। তাহলে বলি শোনো, বললেন ভোজরাজ। কঙ্কালকে আমি কোনো দিনও বসে আনিনি, এসব তারই খেলা। অন্য যা ম্যাজিক দেখাতুম সেগুলো কিছুই না, সব যন্ত্রপাতির কারসাজি। লোকে ভাবতো কঙ্কালের যা কিছু ক্ষমতা সবই গুরুজির কৃপায়। মনে মনে তার শিষ্য হয়ে আমি একটানা 10 বছর পদসেবা করি।
তখন আমার তরুণ বয়স, ম্যাজিক সম্বন্ধে একটা কৌতূহল ছিল, এই পর্যন্তই। গুরুজি একবারও আমার কোনো নোটিশ নেননি। তারপর একদিন হঠাৎ আমার দিকে চেয়ে বললেন, বেটা, তোর উপর আমি খুশি, তবে তুই এখন সংসার ত্যাগ করতে যাসনি, তোর অনেক কাজ আছে, বুঝেছিস? তুই হবি ভোজবাজির রাজা, তোর নাম হবে, যে কাজে নাম করবি সেই কাজে আমি তোকে সাহায্য করব, তোর সেবার প্রতিদান দেব আমি, তবে সেটা এখন নয়, আমি মরবার পরে। আমি বললাম, সেটা কিরকম করে হবে যদি একটু বুঝিয়ে দেন। গুরুজি আমাকে সন্তারিক বলে দিয়ে বললেন, এই দিনে তুই যাবি নর্দমার তীরে মানধাতা শহরে। সেখানে শ্মশানে গিয়ে দেখবি একটা বেল গাছ, সেই গাছ থেকে নদীর ধার ধরে পশ্চিমে চলে যাবি 999 পা। সেখানে দেখবি বনের মধ্যে একটা তেঁতুল গাছ আর বাবুল গাছের মধ্যে আকন্দ ঝোপের একটা কঙ্কাল। সেটাই আমি, সেটাকে তুই নিয়ে যাস, সেটাই তোর কাজে সাহায্য করবে, তোর আদেশ মানবে, লোকে দেখে তোকে বাহবা দেবে। তারপর কাজ ফুরিয়ে গেলে নদীর জলে সেটাকে ফেলে দিবি। যদি তখনও কাজ বাকি থাকে তাহলে সেটা জলে ডুববে না, তখন আবার তুলে এনে তোর কাছে রেখে দিবি। সব শুনে টুনে ভোজরাজকে জিজ্ঞাসা করলাম, ওটা জলে ফেলে দেবার সময় কি এখনো আসেনি? ভোজরাজ বললেন, না, এখনো আসেনি। একবার মুসির জলে ফেলে দেখেছিলাম, ডোবেনি। এখন বুঝতে পারছি তোমারই অপেক্ষায় ছিলাম। তোমার কর্কট রাশিতে জন্ম তো? হ্যাঁ। পঞ্চমী তিথি? আগে হ্যাঁ। তবে তুমি সেই লোক বাপু। অবশ্যই রাশি আর তিথি না মিললেও তোমাকে দেখেই মনে হয়েছিল তুমি সিধে লোক। বাবার কঙ্কালের হিল্লেটা তোমার হাত দিয়ে হলেই ভালো হবে। আমার বিশ্বাস বাবারও তোমাকে ভালো লাগতো, তিনি সাচ্চা লোক পছন্দ করতেন। তাহলে এখন কি করতে হবে? আগে ওই বাক্সটা খোলো। ঘরের একপাশে একটা বড় কাঠের সিন্দুকের দিকে দেখিয়েছেন ভোজরাজ। আমি গিয়ে ডালাটা তুললুম। ভেতরে কিং খাবের কাজ করা একটা গাঢ় লাল মখমলের উপর হাঁটু ভাঁজ করে কঙ্কালটা শোয়ানো। ভোজরাজ বললেন, ওটাকে তুলে বাইরে আনো। দেখলাম যে মিহি তামার তার দিয়ে সুন্দর করে কঙ্কালের হাড়গুলো পরস্পরের সঙ্গে পেঁচানো রয়েছে। পাঁজুটা দুহাত দিয়ে জাপটে ধরে কঙ্কালটা বাইরে আনলাম। ভোজরাজ বললেন, ওটাকে দাঁড় করাও। করালুম। এবার হাত দুটো ছেড়ে দাও। হাত ছড়িয়ে আনলুম, আর সঙ্গে সঙ্গে আমার চোখ টেরিয়ে গেল। কঙ্কাল নিজে থেকেই দাঁড়িয়ে রয়েছে, কোনো সাপোর্টও নেই। এবার ওটাকে গড় করো। এই শেষ কাজের জন্য ওটা তোমারই সম্পত্তি। কাজটা যে কি জানি না, তবু রিস্ক না নিয়ে গড় না করে একেবারে সাটাং হয়ে শুয়ে পড়লাম স্কেলিটনের সামনে। যা করছো তা বিশ্বাস করে করছো তো? জিজ্ঞেস করলেন ভোজরাজ। বললুম, আমার মনের সব কপাট খোলা। আমি হাঁচি, টিকটিকি, ভূত প্রেত, দত্তি দানা, বেদ বেদান্ত, আইনস্টাইন ফাইনস্টাইন সব মানি। ভেরি গুড। এবার তুমি ওটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, দেখো যেন গুরুজির মনোবাঞ্ছা পূর্ণ হয়। কাজ হয়ে গেলে ওটাকে মুসি নদীর জলে ফেলে দিও। কঙ্কাল পেয়ে অত্যন্ত খুশি হয়ে মার্তণ্ড আমাকে 200 জায়গায় 500 টাকা বকশিস দিয়ে ফেললেন। তারপর বললেন, আজ সন্ধ্যায় কি করছো তুমি? কেন বলুন তো? আজ বিক্রমাদিত্যের ছবিটা আঁকা শুরু করব, তুমি এলে ভালো হয়। আমি তো জানতুম আপনি সকালে ছাড়া ছবি আঁকেন না। এটার জন্য স্পেশাল ব্যবস্থা, বললেন মার্তণ্ড। এই ছবির জন্য যে মুডটা চাই সেটা রাত্রেই ভালো আসবে। আর দৃশ্যটার জন্য আমি নিজে প্ল্যান করে একটা লাইটিং এর ব্যবস্থা করেছি, আমি সেটা তোমাকে দেখাতে চাই। কিন্তু মডেল যদি আপত্তি করে? তুমি যে ঘরে আছো সেটাই তো সে জানবে না। তুমি ঠিক 7টার সময় এসে স্টুডিওর এই কোণটাতে চুপটি করে দাঁড়িয়ে থাকবে, আলুগুলো সব মডেলের উপর ফেলা থাকবে, তার পেছনে কি আছে সেটা সে দেখতেই পাবে না। এককালে অ্যামেচার থিয়েটার করেছি, জানতুম যে ফুট লাইটের পেছনে দর্শকদের প্রায় দেখাই যায় না। এও সেই একই ব্যাপার আর কি। আমি রাজি হয়ে গেলুম। একটা ধূপপুকুনির ভাব নিয়ে 7টার ঠিক 5 মিনিট আগে এসে হাজির হলুম মার্তণ্ডের বাড়ি। ওর মাদ্রাজি চাকর শিবচরণ আমাকে দরজা ফাঁক করে ঢুকিয়ে দিল স্টুডিওতে। মডেলের জায়গা এখনো খালি।
তবে লাইটিং হয়ে গেছে এবং সত্যি তারিফ করবার মতো ব্যাপার। যে শ্মশানে ভূত পিশাচের নৃত্য হচ্ছে সেখানে এরকম আলোর সত্যিই দরকার। মার্তণ্ড বসে আছে ক্যানভাসের সামনে, তার পাশে একটা জোরালো ল্যাম্প। সে আমাকে আর চোখে দেখে একটা বিশেষ দিকে নির্দেশ করল। সেটা হলো স্টুডিওর সঙ্গে লাগা একটা ঘরের দরজা। বুঝলাম যে সেই ঘরে তৈরি হচ্ছেন মডেল। এবারে আরেকটা জিনিসের দিকে দৃষ্টি গেল, সেটা হলো কঙ্কাল। একটা হ্যাট স্ট্যান্ডের ডাটি থেকে সেটা ঝুলছে। সেটার গায়ে ভৌতিক আলো পড়ে সেটা আরো বেশি ভৌতিক দেখাচ্ছে, আর তার সঙ্গে ভৌতিক হাসি। তোরা লক্ষ্য করেছিস কিনা জানি না, 32 পাটি দাঁত বেরিয়ে থাকে বলে যে কোনো খুলের দিকে চাইলেই মনে হয় সেটা হাসছে। একটা খুঁট শব্দ শুনে অন্য ঘরের দরজা দিকে চোখ গেল। তলোয়ার হাতে রাজপোশাক পরিহিত বিক্রমাদিত্য বেরিয়ে এলেন দরজা খুলে। পাকানো গোফ, গালপাট্টা, লম্বা ঢেউ খেলানো চুল। কোনো ভুল নেই, মনটা হু হু করে উঠল, কারণ এই পাটটা আমারই পাবার কথা। দৈব দুর্বিপাকে ফসকে গেল। রাজা এসে স্টেজে আলো নিয়ে দাঁড়ালেন। মার্তণ্ড উঠে গিয়ে তার পোজ আর পজিশনটা ঠিক করে দিয়ে চলে গেলেন হ্যাট স্ট্যান্ডের দিকে। কঙ্কালটাকে নামিয়ে নিয়ে সেটাকে মডেলের কাঁধে চাপিয়ে দিয়ে বললেন, এটার হাত দুটোকে তোমার কাঁধের উপর দিয়ে সামনের দিকে ঝুলিয়ে দাও, আর পা দুটো কোমরের দুপাশ দিয়ে নিয়ে এক করে তোমার বাঁ হাত দিয়ে চেপে থাকো। দেখলুম মডেল দিব্যি মার্তণ্ডের ইনস্ট্রাকশন পালন করল। লোকটা সাহসের প্রশংসা না করে উপায় নেই। মার্তণ্ড ছবি আঁকা শুরু করে দিলেন। প্রথমে চারকোল দিয়ে স্কেচটা করে তারপর রং চাপানো হবে। এর আগে তো আমি মডেল হতুম, তাই আঁকাটা কেমন হচ্ছে সেটা দেখার সুযোগ ছিল না। আজ দেখতে পেলুম মার্তণ্ডের নিপুণ হাতের কাজ। মিনিট 5 হয়নি, হঠাৎ মনে হলো স্টেজের দিক থেকে একটা গোঙানি শব্দ পাচ্ছি। আর্টিস্ট এত মশগুল যে তার কানে শব্দটা যায়নি। সে খালি বলল, স্টেডি স্টেডি, কারণ রাজা অল্প অল্প হেলতে দুলতে শুরু করেছেন। আর্টিস্টের আদেশ সত্ত্বেও দেখলাম মডেল স্টেডি থাকতে পারছে না। সে এপাশ ওপাশ করছে, আর তার মুখ দিয়ে যে শব্দটা বেরোচ্ছে সেটাকে গোঙানি ছাড়া আর কিছুই বলা যায় না। হোয়াটস দ্য ম্যাটার? বিরক্তির সঙ্গে প্রশ্ন করলেন মার্তণ্ড। এদিকে আমি ম্যাটারটা বুঝে ফেলেছি, কারণ চোখের সামনে দেখতে পাচ্ছি কি ঘটছে। কঙ্কালের হাত দুটো আর ঝোলানো নেই, সেটা ধীরে ধীরে উপরের দিকে উঠে মডেলের থুতনির নিচে এসে ক্রমে একটা ভয়ঙ্কর আলিঙ্গনে পরিণত হচ্ছে। সেই সঙ্গে পা দুটো যেভাবে জড়িয়ে ফেলেছে কোমরটাকে, সেটা আর কোনোদিনও খোলা যাবে বলে মনে হচ্ছে না। মডেলের অবস্থা এখন শোচনীয়। তার গোঙানি ক্রমে পরিত্রাহী আর্তনাদে পরিণত হয়েছে। আর সে তলোয়ার মাটিতে ফেলে দিয়ে সমস্ত দেহটাকে ঝাঁকিয়ে দুহাতের সমস্ত শক্তি দিয়ে কঙ্কালের হাত দুটি আলগা করার চেষ্টা করছে। মার্তণ্ড একটা চিৎকার দিয়ে দৌড়ে গেছে মডেলের দিকে, কিন্তু দুজনের কম্বাইন চেষ্টা এবং শক্তি প্রয়োগেও কোনো ফলই হলো না। মার্তণ্ড হাল ছেড়ে দিয়ে চলতে চলতে পিছিয়ে এসে ইজেলটাকে উল্টে ফেলে দিয়ে আমারই পাশে দেয়ালের গায়ে এলিয়ে পড়লেন। আমার কিংকর্তব্য বিমূঢ় ভাবটা যদিও বেশিক্ষণ থাকেনি, কিন্তু তার মধ্যেই মডেল কাঁধে কঙ্কাল সমেত মাটিতে গড়িয়ে পড়েছে। এদিকে ঘর ঘরে গলা মার্তণ্ড বলছে, ডু সামথিং, ডু সামথিং। আমি এবার এগিয়ে গেলুম মঞ্চের দিকে। আমার কিন্তু ভয় কেটে গেছে এর মধ্যেই, কারণ মন বলছে কঙ্কাল আমার কোনো ক্ষতি করবে না, আমার চেষ্টায় কোনো বাধাও দেবে না। কাছে যেতেই এক অদ্ভুত দৃশ্য দেখে মাথাটা ভো করে উঠল। রাজার চুল, গোফ, গলাপাট্টা, পাগড়ি সবই আলগা হয়ে খসে পড়ছে, আর তার ফলে যে মুখটা বেরিয়ে পড়েছে সেটা আমার চেনা। ইনি হলেন মার খাওয়া ফিল্মের হিরো বিশ্বনাথ চলাস্কি। মুহূর্তের মধ্যে চোখের সামনে একটা পর্দা সরে গিয়ে জাজ্জল্যমান সত্যটা বেরিয়ে পড়ল, আর সেই সঙ্গে মাথায় খেলে গেল এক পৈশাচিক বুদ্ধি। আমি সোলাস্কির উপর ঝুঁকে পড়ে বললাম, এবার বলো তো দেখি, আমার জায়গাটা দখল করবার জন্য আমার মাথায় বাড়ি তুমিই মারিয়েছিলে কিনা? না বললে কিন্তু কঙ্কালের হাত থেকে তোমার মুক্তি নেই। সোলাস্কির চোখ ঠিকরে বেরিয়ে আসছে। সে সেই অবস্থাতেই দম বেরিয়ে আসে গলায় বলে উঠল, ইয়েস ইয়েস প্লিজ
প্লিজ সেভ মি। আমি মার্তণ্ডের দিকে ফিরে বললুম, তুমি সাক্ষী, শুনলে তো? কারণ একে আমি পুলিশে দেব। মার্তণ্ড মাথা নেড়ে হ্যাঁ জানিয়ে দিলেন। এবার কঙ্কালের কাঁধ ধরে মৃদু টান দিতে সেটা রাজার কাছ ছেড়ে উঠে এলো, সঙ্গে সঙ্গে কোমর ছেড়ে পা দুটো। এরপর অবশ্য সোলাস্কি মশাইয়ের মডেল হওয়া আর হয়নি, কারণ তাকে বেশ কিছুদিন পুলিশের জিম্মায় থাকতে হয়েছিল। তার জায়গায় বিক্রমাদিত্য সিরিজের হিরো হলেন তারিণীচরণ বাড়ুজ্যে। ঘটনাটা মার্তণ্ডকেও কাবু করে দিয়েছিল ঠিকই, কিন্তু দিন সাতেকের মধ্যেই রিকভার করে তিনি আবার পুরোদমে কাজে লেগে গেলেন। জীবনের পায়ে পায়ে অভিজ্ঞতা। আজকের ঘটে যাওয়া ঘটনাটা একটা প্রাধান্য না পেলেও দুদিন পর কিন্তু মনে হয় ইস অথবা আহা। আমরা সবাই সাবধানে অনেক কিছু এড়াতে চাই যাপিত জীবনধারা স্বস্তি বা সুখের জন্য, অথচ ভাবলে দেখা যায় যা ঘটার তা ঘটবেই। আমার প্রায়শই মনে হয় কিচ্ছু চাই না, প্রিয় মানুষ, একটা লাইব্রেরি, প্রিয় গানের কিছু সংগ্রহ, থাকা খাওয়ার সুব্যবস্থা আর নির্ভেজাল বন্ধু, ব্যাস এই হলেই বোধহয় বেশ জীবন কেটে যাবে। আমরা এসবই ভাবি, যতই বয়স বাড়ুক না কেন। এটা কখনোই স্বীকার করতে চাই না জীবনের ঘনিষ্ঠ একজন সহচর অর্থাৎ মৃত্যুকে নিয়ে আমরা হেঁটে চলেছি। জন্ম আমার কাছে যতটা রহস্যময়, মৃত্যু ঠিক ততটাই। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে আমরা একটা পর্যায়ের পর আর রহস্যকে নিয়ে ভাবতে পারি না। সে ক্ষমতা আমাদেরকে দেয়া হয়নি, তাই নিগুড় রহস্য নিয়ে আমাদের অজানা গন্তব্যে হেঁটে চলা। রহস্য যদি না থাকতো জীবনও হয়তো থাকতো না। সে যাক, বেঁচে থাকা বা জন্ম আমাদের অনেক অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের গল্প নানান অভিজ্ঞতায় সাজানো একটা রহস্য খাতা, যে খাতার পাতায় পাতায় রহস্য কুয়াশার মতো বন্দী। কিশোরগঞ্জের উজানখালী গ্রামের থানার সিনিয়র পুলিশ মহিউদ্দিন এর আগে ছিল নালিতাবাড়ি থানায়। কত যে চেষ্টা চরিত্র করেছে বদলি হয়ে ময়মনসিংহের দিকে যাওয়ার, তার কপালে জুটছে না। ঘুরে ফিরে সব অজপাড়াগাঁই তার পোস্টিং হচ্ছে। আগে ভাবতো এসব বর্ডার এলাকাগুলোতে প্রচুর পয়সা, এখন দেখছে লবডঙ্কা। খুন খারাপি চুরি ডাকাতের কমতি নেই ঠিকই, কিন্তু সে অনুযায়ী পকেটে কিছুই পড়ে না। কারণ যেসব ক্রাইম হয় তার সবই ফাইলে চাপা পড়ে আর টেবিলে ঘুমায়। দিনের পর দিন একইভাবে চলছে। লোকের মুখে প্রায় শোনা যায় সরকারি চাকরিতে নাকি খুব আরাম, বসে বসেই মাস শেষে মাইনে। যদি তাই হতো তাহলে এই রাত 11:30টার সময় মহিউদ্দিনকে নদী পার হয়ে ডাকুমারা গ্রামে যেতে হতো না। আর এমন একটা অবস্থা হয়েছে যে মহিউদ্দিনকে ছাড়া এসব কেসের লাশ টাশ যেন কেউ ধরতেই চায় না। মহিউদ্দিন থাকলে একটা আলাদা ভরসা হয়। এত রাতে থানায় কি দরকার খবর দেওয়ার? ঘটনা যখন ঘটেছে তখন কাল সকালে খবর দিলে হতো না? যদিও মহিউদ্দিনের আজ নাইট ডিউটি, তবুও মনে মনে খুব বিরক্ত লাগছে। ভেবেছিল রাতটা বসে বসে ঝিমিয়ে পার করবে। তাকে আর করতে দিল আরামের সরকারি চাকরি? তাও আর এমন জায়গায় যেতে হবে যে নদী পার না হয়ে কোনো উপায়ই নেই। নদী পার হয়েও তো শান্তি নেই, আবার যাও ভ্যান গাড়িতে কাঁচা রাস্তায়। তাছাড়া রাত বিরেতে এসব লাশ নিয়ে আসার পথে কোনো না কোনো ঘটনা তো ঘটবেই। সজীব স্যারের হুন্ডা শব্দ মনে হইতেছে। জি স্যার, তাড়াতাড়ি রওনা হই চলেন, নাইলে বড় স্যার আবার চেকটা যাইব। আরে রাখো, জীবনে কত ঢিলামি করলাম, জীবনে যত ঢিলামি করবা তত তোমারে লোকে তোয়াজ করবো, বুঝছো? এই যে কোন স্যার, আপনি জানেন না বড় স্যারের মাথা গরম? সজীব স্যারের মাথা গরম নামিয়া রক্ত গরম।
বয়স কম তো, এর লেগে এই স্যাত স্যাত করে। অল্প বয়সের এসআই, এর লেগে আমার ভালো লাগে না। কি ব্যাপার মহিউদ্দিন সাহেব, আপনি এখনো থানায়? আমি তো অনেকক্ষণ আগে খবর পাঠিয়েছিলাম, এতক্ষণে তো অনেক দূর পৌঁছে যেতেন। স্যার, এই অহনি বাইরে যাবো। হ্যাঁ, আর দেরি করবেন না। মেয়েটা সুইসাইড করেছে অনেকক্ষণ, বোধহয় এখনো লাশ হ্যাং অবস্থায় আছে। গ্রামের লোকজন ভয় পাচ্ছে। এই গ্রামের লোকজন ভয় পাওয়ার ঘটনায় অভ্যাস করে ফেলায় স্যার। এরা তো শহরের মানুষের মতো না। প্লিজ কথা বাড়াবেন না। আর আপনি সব কাজে এত আলসেমি করেন কেন? সমস্যা কি আপনার? নেক্সট টাইম আমি কিন্তু বাধ্য হব অ্যাকশন নিতে। দ্রুত রওনা দেন। কি স্যার, আমার কথাটা সত্যি হলো? চলেন চলেন। আরে বেটা, ওইসব হুমকি ধামকিতে আমার কিছু যায় আসে না। আমি আমার মতোই কাম করুম। স্যার, আপনি তো সাহসী। তাই এই ফাঁসির মরার কথা শুনে রাইতে না গিয়া দিনে যাইতে চান কেন? আদুর ব্যাক্কেল, ওইসব ডর ভয় আমার নাই। টেলারিং এর দোকানে তুমি যদি একখান স্যান্ডো গেঞ্জিও সেলাই করতে দাও, দেখবা তোমারে ঘুরাইতে আছে। তার কারণ কত? কারণ তার প্রয়োজনীয়তা তোমারে বুঝাইয়া দেন। তেমনি থানায় বেওয়ারিশ লাশ বহনে আমার যে কতটা গুরুত্ব, সেইটা তোমাগর নতুন এসআই সজীব রেও বুঝতে হইব, বুঝলা? সবই বুঝতে পারছি স্যার। লন, এবার আল্লাহর নাম লইয়া বাইরই। এমন অজপাড়া গা এটা যে থানার গাড়িটা পর্যন্ত আনা যায় না। তাছাড়া থানার গাড়ি তো বেশিরভাগ সময় বড় অফিসাররাই দখল করে রাখে। অত রাতে কি আর মহিউদ্দিন হাবিলদারের জন্য থানার গাড়ি নদী পার হয়ে ডিউটি করবে? মহিউদ্দিন একজন হাবিলদারকে নিয়ে ওই রাতের বেলায় বেরিয়ে পড়ল। দুজনই 5 ব্যাটারির বড় টর্চ সঙ্গে নিল। যদিও আকাশে আধখানা চাঁদ রয়েছে, কিন্তু জোছনার রং মলিন, তাই পথঘাট অতটা স্পষ্ট নয়। তাছাড়া এইসব কেসে প্রায় দেখা যায় মাঝ রাস্তায় টর্চ কাজ করছে না, তাই দুজনই টর্চ নিয়ে নিল। মহিউদ্দিন অভিজ্ঞ লোক, তার চাকরির বয়স অনেক দিনের। কোনো কিছুতেই লোকটার ভয় ডর নেই। অনেকবার এমনও হয়েছে যে সে নিজে একা একা লাশ নিয়ে অনেক দূরের পথ ধরে থানায় পৌঁছে দিয়েছে। মহিউদ্দিন বেশি কথা বলে, কিন্তু ঠিকঠাক কাজটা সে করতে পারে, এটা সে জানে। আর তাই তার এত কদর। যে কোনো অবস্থায় চট করে মহিউদ্দিন সাহেব মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নেন। সেজন্য অবশ্য প্রশংসাও তিনি কোরআন যথেষ্টই। হাঁটতে হাঁটতে দুজনই নদীর পাড়ে পৌঁছে গেল। নদীর পাড়ে শীতল বাতাস ওদের শরীর মন জড়িয়ে দিল। আকাশের মলিন আলোয় মেঘের সঙ্গে আধখানা চাঁদ যেন হঠাৎ হঠাৎ লুকোচুরি খেলায় মেতে উঠেছে। এই মেঘে বৃষ্টি হবে না, শুধু চাঁদ আর মেঘের লুকোচুরি খেলা দেখবে নদী। ছোট ছোট চঞ্চল ঢেউ যতবার আছড়ে পড়বে পারে, ততবার হেসে উঠবে প্রকৃতি। খুব কাছ থেকে ছুঁয়ে না দেখলে মানুষের জীবনে এমন রহস্যময় আনন্দময় অপার সৌন্দর্যগুলো জীবন থেকে বাদ পড়ে যায়। প্রকৃতির প্রতিটা ভাঁজে ভাঁজে অলৌকিক সৌন্দর্য জমা আছে, যে সৌন্দর্য তার বেঁচে থাকাটা অর্থবহ করে তোলে। ঘাটে একটা সরু আলোর বিন্দু তারার মতো মিটমিট করে চলছে। ওই আলো সগির মাঝের নৌকার। সারা রাতে সে নাও পায়। মহিউদ্দিন জানে মাঝে সারা রাতই থাকবে, তবুও বলে রাখলো সে যেন বাড়ি না যায়। ওরা আবার নদী পার হবে, এবং আজ রাতেই। স্যার, আমার এই সকল লাশ ফাঁস টানানোর অভ্যাস নাই। আপনার লাগে অত রাইতে যাওয়ান লাগতেছে। কইলাম তো তোমার টাকা কিছু বেশি দিব না, বুঝতেছো না? থানার অর্ডার, আইস রাইতে লাশ থানায় নেওয়ান লাগবো। তুমি রাজি না হইলে তো বিপদে পড়বা মিয়া। আপনারা তো ওই পুলিশের পোশাক আর থানা দেখাই আমার করে দর দেখান, কিন্তু কামের সময় আর আপনার করে ধরন যায় না। ওই স্যার, কথা কম কা।
হাজতে বইরা দিমু, এমন কেস দিমু বড় উকিল মোক্তার ধরেও জামিন পাইবা না কইলাম। ভাই বসির, মাথা ঠান্ডা করো, অহনুরে খেপাইও না। মাঝ রাস্তায় ফাঁসির মরা সহ নামাইয়া চইল্লা গেলে কিন্তু বিপদ আমাগই। ওই মিয়া, তোমার হারিকেন এমন টিম টিম করতেছে কে? কেরোসিন বড় নাই? কাই তো এক পাইট কেরোসিন ভরছি, 3 দিন চলবো, আপনার চিন্তার কিছু নাই। আর শোনো মিয়া, বিপদের সময় মাথা ঠান্ডা রাখবা। তুমি তো বেহুদা চটাস টটাস করতেছ। তাড়াতাড়ি ভ্যান চালাও, আর তাড়াতাড়ি ওই নদীর পাড়ে লইয়া যাও। আমার ভ্যান উড়া জাহাজ না যে উইরা যাইব, আর কোন লোক পাইল না, শেষে কিনা আমার ভ্যানে এই ফাঁসের মরা নিয়ে যাইতে হইতাছে। এই গেলে বেশি কথা কয়। তোমার লাশটার অভ্যাস নাই বুঝছি, তবে আমার কিন্তু এই বিষয়ে অভ্যাস কম না। আপনারা সরকারি লোক, আপনাকে তো এইসব আজে বাজে লাশ টানানোর গাড়ি থাকানোর কথা। আমার এখানে খামাকা রাত বিরাতে বিপদে ফলাইলেন স্যার। আরে বেডা, নদীটার লাইগাই তো থানার থেকে গাড়ি আনতে পারলাম না, আর গ্রামের বাজারে সব ভ্যান গাড়ি তালা বন্ধ। অত রাইতে তোমারটা ছাড়া তার কাউরে দেখলামও না। আপনারা 2 জন আর আমি একলা, ওই নদীর পার থেকে ওই বাড়ি পর্যন্ত একলা আমি ভ্যান গাড়িটা লইয়া যাবো কেমনে? এতক্ষণে বেটা তোর তেরিবেরির কারণ জানতে পারলাম। ডরাইছস? আরে বেটা ডরাইস না, ডরের কিছু নাই। আচ্ছা, তুমি বেশি ডরাইলে আমাগোর সঙ্গে থানায় চলে যাইও। তাছাড়া এতখানি পথ যাইতে যাইতে তো প্রায় রাত শেষই হয়ে যাইব। ডরাইও না মিয়া। স্যার, কেমন জানি একটু পোষা পোষা গন্ধ আইতেছে না? তোমার এই বেশি মশলা দেউন না কথাবার্তা করার অভ্যাসটা আজও গেল না, না? উদাউদি ড্রাইভার ডর দাইতেছ কে? রাত বাড়ানোর লগে লগে তো নিজেই ডরেই সামাস হয়ে যাও গা। স্যার, মনে হইতেছে দুর্গন্ধ এই মরাটার থেকেই আইতাছে। অনেকক্ষণ আগে মনে হইতেছে ফাঁস লইছে, কে জানে রাইতেও তো লইতে পারে। স্যার, মরার গপ ছাড়া আর কোন গপ আপনারা জানেন না। ওই মিয়া, তুই কান পাইতে রাখো কে? ওই মিয়া, ওই মরারে এত ডরাও, নিজে মরবে না? আহা, কি শুরু করলা তোমরা? গভীর রাতে ফাঁসির মরা নিয়ে নানান গল্প, নানান কৌতূহল। আর ভ্যান চালক ও হাবিলদারের বুকের ভেতর টিপ টিপ শব্দ সঙ্গে নিয়ে মাটির কাঁচা রাস্তায় আস্তে আস্তে চলছে লাশের ভ্যান গাড়ি। সব মৃত্যুই বেদনাদায়ক, তবে অপমৃত্যু ভয়ঙ্কর এবং কুৎসিত। এই লাশটা নামানোর সময় মহিউদ্দিনের গা শিউরে উঠেছে। এমন সুন্দর একটা মানুষ, অথচ অপমৃত্যু তাকে বিদঘটে করে দিয়েছে। অনেকখানি জিভ বের হয়ে লাশটা লম্বা হয়ে গেছে। উফ, কি ভয়ানক দৃশ্য! কেন যে হতভাগ্য মানুষ বোঝে না জীবনটা কত মূল্যবান, কত আনন্দের। মনে মনে মহিউদ্দিন বললেন, আহারে। তারপর মুলি বাঁশের চাটাই দিয়ে ভালো করে লাশটা মুড়িয়ে শক্ত করে বেঁধে ভ্যান গাড়িতে তুলল। লাশের পায়ের অনেকখানি ভ্যান গাড়ির বাইরে বেরিয়ে আছে। মেয়েটা বেশ লম্বা, আর মৃত্যুর পর ফাঁসির লাশ একটু লম্বাই হয়ে যায়। মাথার কাছে মহিউদ্দিন আর হাবিলদার বসেছে পায়ের কাছে। কখন যে মেয়েটা ফাঁসি দিয়েছে তার সঠিক টাইম গ্রামের কেউ বলতে পারেনি। তবে মৃত্যুটার বয়স যে বেড়েছে তা সে জানান দিচ্ছে উটকো গন্ধে। তবু মহিউদ্দিন বিষয়টা নিয়ে আগ্রহ দেখাচ্ছে না, কারণ একবার যদি সে বলে পচা গন্ধটা সেও পাচ্ছে, তাহলে বাকিরা দ্রুত আরো অনেক কিছু দেখতে পাবে এবং প্রচন্ড ভয়ের সাথে হাত মেলাবে। এটা মহিউদ্দিন কখনো করতে দেবে না। সে জানে এসব পরিস্থিতি কিভাবে ম্যানেজ করতে হয়। মহিউদ্দিন খুব কৌশলে গল্পের প্যাঁচ অন্যদিকে ঘুরিয়ে দিল, কিন্তু তাতে খুব একটা লাভ হলো না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভয় যেন ঝাঁপিয়ে পড়ল ওদের উপর, আর ভ্যান গাড়ির গতি ক্রমেই কমে আসছে। মনে হচ্ছে প্রচন্ড ভারী কোনো কিছু নিয়ে ভ্যান চালক আস্তে আস্তে চলছে। এভাবে চললে সারা রাতেও নদীর পার পৌঁছানো যাবে না। সামনে একটা কেমন ঝোপ মতো জায়গা, বড় বড় পুরনো গাছ আবছা আলো অন্ধকারে কালো ছায়ার মতো পথটাকে আগলে রেখেছে। মনে হচ্ছে গাছগুলোর কাছে যেতে
ওরা দুদিক থেকে আসা ডালপালাগুলো সরিয়ে পথ করে দিচ্ছে। দুপাশের ঘন কালো পাতায় ছাওয়া কোন অরণ্যের বুক চিরে এই মাত্র তৈরি হচ্ছে নির্জন রাতের রহস্যময় পথ, যে পথ বেয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে আরো রহস্যময় অপবৃত্ত শেষ যাত্রা। কেননা এই কুৎসিত লাশ আর কখনো এই পথে ফিরে আসবে না। ঘোর বাস্তবতার ধারালো ছুরিতে লাশের গায়ে অসংখ্য আঁচড় পড়বে, কেটে কুটে বিচ্ছিন্ন করে খোঁজা হবে শরীরের কোথায় আছে সত্যিকারের প্রমাণ। নাম কি প্রমাণের? মৃত্যু, অপমৃত্যু, নাকি নৃশংস খুন? হঠাৎ লাশের পায়ের কাছে বসা হাবিলদার চিৎকার করে মহিউদ্দিনকে বলল, লাশের দড়ি তো পটপট করে ঘুরতেছে। কি অবস্থা বলতেছো তুমি? হ্যাঁ, কই কই দেখি কোন দিকটা বান্ধন খুলতেছে দেখি। বেউদা পেশাল, স্যার, লাশের বাঁধন কিন্তু এত ঢিলা ছিল না, দেখছেন আপনি? তাই তো, এতখানি চাটাই এদিকে সরে আইসে মনে হইতেছে। স্যার, একটা কিছু করেন, আমার ডর লাগতেছে। মাহমুদ, রক্ষা করো। স্যার, আয়তাল কুরসিটা পড়েন। আমি তো স্যার ডরের চোটে বই লাগিয়েছি। স্যার, সামনে দেন, এটা কি? ও এটা কি দেখছেন স্যার? মানি থেকে আসমান পর্যন্ত লম্বা একটা বাঘ মনে হইতেছে। আমি কি করবো? এই ফাঁসের মরা নিয়ে আমি আগে আসতে চাইছিলাম না। কত জনের কাছে এই লাশ নিয়ে কত কথা শুনছি, আজ আমারে পাইল গো আল্লাহ। চুপ করো তোমরা, কেউ কোনো ভয় পাইও না। আমাগর গায়ে যতক্ষণই খাকি পোশাক আছে ততক্ষণ ওরা আমগর কাছে আইতে সাহস পাইবো না। দূর থেকে ভয় দেখানোর চেষ্টা করবো। স্যার, লাশের বান্ধন খুলে গেছে, এই দেখেন। ভয় পাইও না তোমরা, মনে সাহস রাখো। আল্লাহ পাক মানুষের অনেক ক্ষমতা দিচ্ছে, অনেক। ভয় পাওয়ার কিছু নাই। স্যার, বাগদান ঘোরা হয়ে গেছে। স্যার, কি হইব স্যার? কি করে? আর কিছু হইব না। তুমি ভ্যান গাড়ি একটু থামাইবা না, তুমি সোজা চালাইতে থাকো। ওইটা আমাকে ভয় দেখাইতেছে, ওইটা আমাকে ভয় দেখানোর চেষ্টা করবো। একবার ভয় থামলে বা দৌড় দিলে এই শেষ। স্যার, ওই দেখেন, ওটা তো একটা কুত্তা হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ রে। লাশের গাড়ি তুমি থামাও না ভ্যানওয়ালা, তুমি যাইতে থাকো। ওটা তোমার কিছু করবো না, দূরে সরে যাইতে থাকবো। স্যার, আবার রূপ বদলাইছে, দেখেন বিলাই হয়েছে স্যার। হ্যাঁ, বিলাই? আমার তো আরো বেশি ডর লাগতেছে। বিলাই? স্যার, এই লাশটা তো আরো বাইরে হয়ে গেছে। স্যার, আমার ডর লাগতেছে। এই দেখেন, এই দেখেন, কেমন মিস্ত্রি জিপ পাওয়ার করে রাখছে। আল্লাহ, এই সিটির বেশিক্ষণ আমার চোখের সামনে দেখলে আমি পিট হয়ে যাবো। এখন কিছু করুন যাইব না, যতক্ষণ না সামনে থেকে এই জিনিস সরতাছে ততক্ষণ চুপচাপ বসে থাকো আর আল্লাহর নাম নাও। আল্লাহ, আল্লাহ গো, এই যাত্রায় আমার বাঁচাই দাও, আর জীবনে এই ভুল করতাম না। স্যার, ওই দেন একটা কি ফুটলার মধ্যে ছোট বাচ্চা কাঁদতেছে। কান্দুক, তুমি দরকার পড়লে ওই বাচ্চার উপর দিয়ে গাড়ি লয়ে চলে যাও। বিপদে বুঝে গেলাম। স্যার, আমি পারবো না। ওই সামনের দিকে ভালো করে লাইটটা দাও দেখি দেখি, ওইটা পথ ছাড়ছে নাকি? হঠাৎ করে বাচ্চা কোনখান থেকে আইছে কিছু বোঝো না? স্যার, অহন তো কিছু দেখতেছি না, হঠাৎ করে মিলাই গেছে। আল্লাহ বাঁচাইছে। বিপদে এখনো কাটে নাই কইলাম। লাশ কেমন নড়াচড়া করতেছে বেড়ে দেবো। আমার বান্ধব নাই, পুরাই আলগা। স্যার, এত শক্ত বান্ধবটা কেমনি খুললো স্যার? আরে কল মাটির রাস্তা ঝাঁকুনিতে লাশ এরকম করতেছে। তুমি আর কবে ডট ডট বাদ দিয়া কাম করতে পারবা কত?
আপনি না বললো তো আমি গাড়ি রেখে দৌড় দিতাম। দৌড় দিয়ে যাইতে কই, দৌড় দিয়ে পালাই বাঁচতে পারবা? বেড়া আম্মক ওই জঙ্গলে লয়ে তোর গানটা মটকাইতো। প্রচন্ড ভয়ের সময় মানুষের মাথা কাজ করে না, কিন্তু মহিউদ্দিন এসব পরিস্থিতিতে এতটাই অভ্যস্ত যে কি ঘটছে, কতক্ষণ ঘটবে সব তার নখদর্পণে। সবাই ভয়ে অস্থির হয়ে গেলেও তিনি সব সামনে নিয়েছেন। অপমৃত্যুর লাশ নিয়ে রাতে চলাফেরা করলে প্রায় সবসময় এভাবে পথ আটকাতে চায় অশরীরী কোনো কিছু। ভয় না পেলে ওইসব অশরীরী অতৃপ্ত প্রেতাত্মারা কিছুই করতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রে ভয়ে মানুষ এসব পরিস্থিতিতে ভুল সিদ্ধান্ত নেয় আর চরম বিপদে পড়ে। মহিউদ্দিন তার চাকরির সুবাদে অনেক কিছুই দেখেছে, তবে আজকের ঘটনাটা তাকে সামান্য হলেও মনে মনে কিছুটা বিচলিত করেছে। লাশের গাড়ি আটকাবে তার প্রস্তুতি মহিউদ্দিনের ছিল, কিন্তু এরকম ভয়ঙ্কর রূপ বদলানোটা তার কাছেও নতুন। এর আগে সে অনেকবার রাতে লাশের গাড়ি নিয়ে আসার সময় ভুল পথে গেছে। সারা রাত একই ভুল পথে ঘুরে বেরিয়ে সকালে গন্তব্যে পৌঁছেছে। কখনো বা রাস্তায় বড় কোনো গাছ পড়ে থাকতে দেখেছে, কখনো দূরে রাস্তার উপর কোনো বয়স্ক মহিলাকে দাঁড়িয়ে হাত নাড়তে দেখেছে। আজ যখন ছোট বাচ্চাটা অনবরত কাঁদছিল তখন মহিউদ্দিন একটু ভড়কে গেছিল, কিন্তু পরক্ষণেই মনে হলো লম্বা বাঘ থেকে ঘোড়া, ঘোড়া থেকে কুকুর, কুকুর থেকে বেড়ালের রূপ যেহেতু ধরেছে, তারপরেও লাশের গাড়ি আটকাতে পারেনি। যেহেতু ওই জিনিস ছোট বাচ্চা হয়ে রাস্তার মাঝখানে কাঁদছে, এই সবই অশরীরী, অতৃপ্ত কোনো আত্মারই কাজ এটা। কিন্তু বাঁশের চাটাই আর দড়ি দিয়ে কোনোভাবেই লাশটাকে পুরোটা মোড়ানো যাচ্ছে না। সবার ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। ওরা ভাবছে লাশটাকে হয়তো কোনো অতৃপ্ত আত্মা কোনো কিছুতেই খুলে ফেলেছে। এমন গল্প মহিউদ্দিন অনেকের কাছ থেকে শুনেছে। লাশ নিয়ে আস্তে আস্তে হঠাৎ লাশের বাঁধন খুলে যায়, তারপর অদৃশ্য কোনো কিছুতে পুরো লাশটা চটচট করে চেটে পুটে খেয়ে নেয়। তবে মহিউদ্দিন এসব লাশ খাওয়ার গল্প বিশ্বাস করে না, কারণ ভীত মানুষরা যতটা না ভয় পায় তার চেয়ে বেশি অন্যকে ভয় দেখাতে চায়, আর তাই মুখরোচক গল্প বানাতে এরা ভীষণ পারদর্শী। প্রয়োজনে পুরো গল্প উল্টে দিতেও এদের অসুবিধা হয় না। মহিউদ্দিনের সঙ্গে হাবিলদার আর ভ্যান চালক দুজনেই ভীতু, আর ভ্যান চালক তো ভয়ের সঙ্গে সঙ্গে দারুণ একটা অ্যাডভেঞ্চারও করে দিল। যদিও এই অ্যাডভেঞ্চার তার কাছে সুখকর নয়, অবশেষে পুরো ভয়ের পরিস্থিতি পেছনে ফেলে লাশের গাড়ি নদীর পাড়ে পৌঁছেছে। এবার লাশ নৌকায় তোলার পালা। তার আগে বাঁধতে হবে। মহিউদ্দিন লাশটা বাঁধার সময় লক্ষ্য করল লাশটা ফুলে উঠেছে, আর তাই লাশের বাঁধন আস্তে আস্তে খুলে যাচ্ছে। সত্যি ভয় কতটা অসচেতন করে দেয় মানুষের মস্তিষ্ক, বিশেষ করে ভীত মস্তিষ্ক যাদের। অনেক রাত হয়েছে, যেহেতু আগের দিন রাতের অপমৃত্যু, সেহেতু আস্তে আস্তে লাশটা পচে ফুলে উঠবে, এটাই তো স্বাভাবিক। লাশটা যত নরম আর স্ফীত হচ্ছে ততই বাঁধনগুলো খুলছে। অথচ এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে মনে হচ্ছিল অতৃপ্ত কোনো কিছু লাশটাকে নিয়ে যাবার জন্য বাঁধন খুলে ভয় দেখাচ্ছে। ভয় মানুষকে ভুল ব্যাখ্যা শেখায়। সবসময় মনে রাখতে হবে মানুষের বিবেচনা করার অনেক ক্ষমতা, একটু মাথা খাটালেই সব পরিষ্কার হয়ে যায়। কিন্তু সমস্যা হচ্ছে ভয় এমন একটা অনুভূতি যাকে অবজ্ঞা বা অবহেলা করার সাধ্য সবার নেই। সেজন্যই মানুষ যখন কোনো কিছুর ব্যাখ্যা বের করতে পারে না, তখন সেখান থেকেই জন্ম নেয় ঘোর রহস্য। রহস্য ছাড়া পৃথিবী খুব একঘেয়ে লাগবে হয়তো, যেমন একঘেয়ে হতো মৃত্যুর রহস্য না থাকলে জন্মের রহস্য। Airtel presents কুয়াশা। কুয়াশা, কুয়াশা। একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি। আজ নয় কাল নয়,
সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। এয়ারটেল প্রেজেন্টস কুয়াশা। এয়ারটেল প্রেজেন্স কুয়াশায় শুনছি মাকসুদুর রহমান মেঘনার লেখা গল্প। আজকের কাহিনীর শুরুতে আমরা দেখেছি যে মহিউদ্দিন নামে একজন সিনিয়র পুলিশ অফিসার ময়মনসিংহ এলাকার কোন এক জায়গার, যার কিনা দায়িত্ব পড়েছে একটি বেওয়ারিশ লাশ নিয়ে আসার, এবং যেখানে তারা যাচ্ছে লাশটা আনতে সেই জায়গাটার নাম হচ্ছে ডাকুমারা গ্রাম। তিনি একজন হাবিলদারকে নিয়ে রওনাও হয়েছেন, সঙ্গে একজন ভ্যান চালক, এবং পথে তাদের নদীর পাড় যেতে যে সমস্ত ভয়ঙ্কর ঘটনা ঘটল সেই লাশকে নিয়ে আসবার সময়, গা ছমছমে সব ঘটনা। লাশ নিয়ে আসবার সময় অনেক ঘটনাই হয়। এ পর্যন্ত আমরা দেখেছি খুব ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে গেছে ভ্যান চালক, হাবিলদার এবং সিনিয়র পুলিশ অফিসার মহিউদ্দিনের সঙ্গে লাশ নিয়ে আসবার সময়। এখন তারা নৌকো করে নদী পার হতে হবে সেই লাশটিকে নিয়ে। এখনো কি সেরকম কিছু ঘটবে? আসুন আমরা এই পর্বে দেখি কি হয়, শুনি কি হয়, তারপর আবারও ফিরে আসছি। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, আপনার সাথে আছে আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। সাউন্ডের সময় কয়ে গেলাম, তারপর তো চলে যাওয়ার কথা না। স্যার, কয়টা বাজে ঘড়ি দেখছেন? 3টা তো 22 হয়ে গেল। আর মাঝি বেটারও তো ঘুম টুম আছে নাকি? দেখেন ওই বেটায় বাড়িতে গিয়ে নাকে তেল দিয়া ঘুমাইতেছে। অসুবিধা নাই স্যার, আমি নাও বাইতে পারি। নাও তো দেখতেছি গাড়ে বান্ধাই আছে। সগির মাঝি তো সারা রাত নাও বয়, আশেপাশেই আছে। আর তুমি নাও পাইবা মানে? ভ্যান চালাইতে গিয়ে তো 12টা বাজাইছো। আর এটা তোমার মাটির রাস্তা না, এটা পানি। স্যার, কি করবো এখন? লাশ লইয়া কতক্ষণ নদীর পারে দাঁড়ায় থাকুন? অরেই না আমাইতে কন। স্যার, না তো তালা দিয়ে গেছে। আরে এত রাতে তালা দিব না কি এমনি এমনি রাইহা যাইব? আজকাল রাতেও নৌকা চুরি হয়। স্যার, আমি আইসা পড়ছি। এত দেরি হইল, কোন গ্যারামে গেছিলেন? তা তুমি আসছিলা কই? সিল্লাইয়া নদীর সব মাছ এক করে ফেলাইলাম, আর তুমি হলো নাই। আপনার ডাক তো শুনছি, তাই। আরে হইছে, এবার না তালা খুলো। চলো রওনা যাই। তালা তো খুলাই, এত অস্থির হইছেন কেন? এতটা পথ আইলেন, একটু জিরান। ওই ধরো, এই লাশটা ধরো, উঠাও না ওই জলদি। মরার থেকে তো দুর্গন্ধ ছুটতে গেছে। মরছে কোন সময়? আরে ঠিক সময়টা তো জানি না, তাই মনে হইতেছে অনেকক্ষণ আগেই হইছে। দেখতেছ রমিয়া, রাস্তা পছন্দ হয়ে খালি ফুলতাছে। আল্লাহ আল্লাহ কুদা তাদের বুঝাইতে পারলেই বাসি। কি কাণ্ডটা এটা হইলো রাস্তায়। ওই মিয়া, তুমি খালি ভয়ে বেশি পাও না, তুমি কথাও বেশি কও। চুপ করো। স্যার, আসার পথে কোনো সমস্যা হইছে? আর সমস্যা হোক বা না হোক, আমার কাম কাজ তো করতে হইব, তাই না? যাও, নাও ভাসাও। মাঝি, তোমার ডর ভয় নাই? এত রাতে নদীর মধ্যে একলা একলা তাহো, আবার লাশ পার করো। না, এইসব লাশ পার করতে আমার খুব ভালো লাগে। মহিউদ্দিনের বিচক্ষণ চোখ কি আজ মারাত্মক ভুল করে ফেলল? কি হচ্ছে আজ সবকিছু এমন অভিজ্ঞতার বাইরে চলে যাচ্ছে কেন? সগির মাঝি মহিউদ্দিনের অনেক দিনের চেনা লোকটা সাহসী এবং একই সঙ্গে সৎ, কিন্তু মাঝির কথা বলাটা এমন শোনাচ্ছে কেন? মাঝ নদীতে নৌকা নিয়ে আসার পর কেমন যেন অপরিচিত লাগছে সগির মাঝিকে। চেনা মাঝির চোখ মুখ ধূসর চাঁদের আলোতে বদলে যাচ্ছে, আর হঠাৎ করে নৌকাটা কেবল ঘুরছে কেন? কি হচ্ছে এসব? সগির মাঝি বিশ্রী করে হাসছে, ওর হাসিতে লাশের নৌকা প্রচন্ড বেগে দুলছে, মনে হচ্ছে এক্ষুনি নৌকাটা ডুবে যাবে। কি করবে মহিউদ্দিন এখন?
জীবনে এমন ঘটনার মুখোমুখি কোনোদিনও হয়নি সে। মধ্যবয়সী সাহসী মানুষ মহিউদ্দিন। তার মনে হচ্ছে প্রচন্ড ঝড়ে নদীতে ডুবে মরতে হবে এদের। শেষটাকে লাশটাকে নিয়ে থানায় যাওয়া যাবে না হয়তো। লাশটার চিন্তা তো বাদ, ওরা বেঁচে উঠতে পারবে কিনা তাই সন্দেহ। হাবিলদার আর ভ্যান চালক ভয় চিৎকার করতে লাগলো আর জোরে জোরে আল্লাহকে ডাকতে শুরু করলো। সারা রাস্তার চেষ্টা কইরাও লাশটা নিতে পারলাম না। এইবার কি করবি তোরা? এটা সগির মাঝি না, এত বড় ভুল আমগো কেমন হইল? এটা কি করলাম? আমি পারে ভ্যান তুই শেষে কিনা মরতে উঠলাম নয়। কি করবো? বিরাট ভুল করছি আমরা, ঘরের মধ্যে নাও লইয়া মাছ নদীতে পড়ছি। তোমরা ডরাও না। এই হাবিলদার, সাঁতার জানো তো? নাও শক্ত করে ধরে রাখো, কিচ্ছু হইব না। যেইভাবে নাম তুলতেছে তুমি নিজে তুই নিজে চিন্তা কর। লাশি চিন্তা পাচ্ছি, এই পাশের মোড়াটার জন্য আছে তুমি বুঝে পড়ছি। ওই দুলাল, ওই দড়িখান দাও তো, লাশটারে নৌকার পাটানো লাগে শক্ত করে বান্ধি, আদা হইলে সত্য লাশটা পানিতে পড়ে যেতে পারে। এই লাশটারে বান্ধা কাম্বা দিয়া এটারে পানিতে ফালা দিই, কিন্তু নিজে রান্না লইয়া পানি ফিরতে পারলেই পাচ্ছি। আমাদের ধরে রাখো তো, আমি লাশটারে বাঁধতেছি। বাচ্চা মিথ্যে বললে আমি আর জিন্দিগি তো এই কাম করতাম না। প্রয়োজন হইলে আমার আজ কে পাইছিল কেনায় জানে। কিছুক্ষণ আগে মহিউদ্দিন মনে মনে কত কিছুই না ভাবছিল। ভয় মানুষকে ভুল ব্যাখ্যা শেখায়, ভীত মানুষ ভয়ের মুখরোচক গল্প বানায়, এসব। অথচ মহিউদ্দিনের নিজের সঙ্গে যা ঘটল তাকে কি বলবে উনি? গল্প নাকি সত্যি? লোকে যে বলে কোনো কোনো ঘটনার উপর মানুষের হাত থাকে না, তাই। তা না হলে কিভাবে ওরা প্রত্যেকটা মানুষ মাঝে ছাড়া নৌকা নিয়ে মাঝ নদীতে চলে এলো? এর কোনো ব্যাখ্যা যুক্তি কোনো কিছুই মহিউদ্দিনের মাথায় আসছে না। আচ্ছা, কি হয়েছিল সেই সময়টাতে? অবচেতন মনের কোন সৃষ্টি বিভ্রম মহিউদ্দিন সহ সবাইকে রহস্যের ঘোর খেলায় ঠেলে দিয়েছিল? সত্যি কি তবে পৃথিবীতে এখনো মানুষের ব্যাখ্যার বাইরে কোন অজানা রহস্য একসঙ্গে হাত ধরাধরি করে মানুষের যাপিত জীবনে প্রতিনিয়ত ঘুরে বেড়াচ্ছে? সে রাতের অভিজ্ঞতা মহিউদ্দিনকে অনেক কিছু ভাবিয়েছে। সে ভাবনায় কুল কিনারা অমীমাংসিত। হয়তো ব্যাখ্যা আছে, অথবা হয়তো নিজে নিজে কিছু একটা মনকে বুঝিয়েছে, কিন্তু তবুও ভুলে যেতে পারেনি সে রাতের অভিজ্ঞতা। সাহসী মানুষও ভয় পায়, তবে সেটা মনে মনে। তোলপাড় করা ভয়ের মুহূর্তে পেছনে ফেলে সবাই লাশ নিয়ে নদীর এপারে পৌঁছে গেল। ভ্যান চালকই শেষ পর্যন্ত নৌকা বেয়ে সবাইকে এপারে নিয়ে এলো। আর আশ্চর্য, সগির মাঝি এবং নৌকার সঙ্গে ওদের সবার দেখা হলো। মাঝি বলল, স্যার, একজন লোক কিছু পাট ওই পারে নিয়ে যাবার জন্য এই পারে এসেছিল। বলল খুব বিপদে পড়েছে, আবার আপনিও দেরি করছিলেন, তাই আমি ওই লোকটিকে নিয়ে গেলাম। মহিউদ্দিন কিছুই বলল না, শুধু অনেকক্ষণ তাকিয়ে রইল। চারদিকে ততক্ষণ ভোরের আলো ফোটার তোড়জোড় শুরু হয়েছে। মলিন চাঁদকে এবার আকাশের বিছানায় ঘুমোতে যেতে হবে। সূর্য তার দিগন্ত জোড়া আলো নিয়ে পৃথিবীকে অসংখ্য রংধনুর রঙে পুনরায় সাজাতে বসবে। মহিউদ্দিন সাহেব,
গতরাতে আপনাদের একটু সমস্যায় পড়তে হয়েছে বোধহয়, তাই না? আসলে নদীটা পার হওয়া নিয়েই যত ঝামেলা। স্যার, সমস্যার মধ্যে না থাকলে সেই সমস্যার গুরুত্ব কেউ বুঝবো না। নিজের সমস্যা না থাকলে অন্যের সমস্যারে ঝামেলাই মনে হয়। মানে কি বলতে চাচ্ছেন আপনি? তেমন কিছুই না স্যার, আসলে গত রাতের ওই ঝামেলাটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরও আপনি ঠিকঠাক ভাবে লাশ নিয়ে থানায় পৌঁছেছেন, সেজন্য আপনাকে থ্যাঙ্কস। আমি তো আর একলা ছিলাম না স্যার, ওই ভ্যানওয়ালা রাইতে নৌকা বাইতে না পারলে বিপদ আরো বেশি হইতো। নৌকা চালানো এমন কঠিন কিছু কাজ না। মাফ করবেন স্যার, বিপদের সময় সহজ কাজটাও মানুষের কাছে কঠিন মনে হয়। ঠিক আছে ঠিক আছে, এখন কাজের কথায় আসি। আপনি স্পটের সবকিছু নোট করেছেন তো? আর কোনো সুইসাইড নোট পাওয়া গেছে? তাছাড়া গ্রামের বা মেয়েটির আত্মীয় স্বজনরা কি কোনো ক্লু দিয়েছে? স্যার, আবারও বেশি কথা বলতে হয়। সুইসাইড নোট বা সেই রকম জিনিসগুলি পাওয়া যায় নাটক, সিনেমায়। বাস্তব খুব কঠিন জায়গা। এই কঠিন জায়গায় কঠিন সময়ে কেউ সুইসাইড নোট টোট লেখে না স্যার। ঠিক আছে ঠিক আছে, আপনি একটা ফাইল করে ফেলুন। ফাইল কইরা লাভ কি? মায়াদার তো বাপ মা কেউ নাই, কেউ কোনো কেয়ারও করবো না। বাড়ির থাকতে হয় দাদির লগে। আর কোনো আত্মীয় স্বজন নেই? স্ট্রেঞ্জ। মায়াদার একটা ভাই আছে স্যার, ঢাকায় কাজ করে। মায়াদাও 2 বছর আগে ঢাকায় গেছিল। গরিবের সংসার, তাই গ্যারামে রাখছে ওরে। তাছাড়া ভাবির লগে বনিবনা হয় নাই। মাঝে মাঝে শুনছি ভাইয়ের টাকা পয়সা পাঠায় আর কি। আচ্ছা, ওর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা গেছে? গ্রামের লোকজন তো কইলো খবর পাঠাইবো স্যার, কিন্তু হ্যাঁ সঠিক ঠিকানা তো কেউ জানে না। ঠিক আছে, আপনি একটা ফাইল তৈরি করে রাখুন, দেখি কি হয়। মেয়েটার ভাই এসে যদি কোনো কেস করে তখন দেখা যাবে। আপাতত লাশটা থানায় রাখুন, কেউ যদি না আসে তাহলে হাসপাতালে দিয়ে দেওয়া যাবে। ফাইল নয় বানাইলাম স্যার, কিন্তু লাভ কি? টেবিলে টেবিলে খালি ঘুমাইবো খামাখা। প্লিজ, যেটা বলছি সেটা করুন। শহরের বড় কোনো থানা হলে হয়তো লাশ রাখার আধুনিক ব্যবস্থা থাকত। যেহেতু এটা প্রায় অজপাড়া গাই বলতে হয়, তাই সব ব্যবস্থা এখানে নেই। কাজেই থানার এক কোণার দিকে একটা নিম গাছের নিচে চাটাই পেঁচানো অবস্থায় মেয়েটার পচা কুৎসিত লাশটা ফেলে রাখা হলো। 2 দিনের মধ্যে কেউ লাশ নিতে না এলে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। আর লাশটা কেউ নিতেও এলো না, এমনকি গ্রাম থেকেও কেউ কোনো যোগাযোগ করল না। গ্রামের মানুষ কখনো কখনো এতটাই ভাবলেশীল হয়ে পড়ে যে অবাক লাগে। এদিকে লাশের দুর্গন্ধে সবাই অস্থির। হাসপাতালে ডাক্তার যিনি আছেন তিনি বেশিরভাগ সময় শহরের ক্লিনিকে বসার চেষ্টা করেন, আর না করেই বা উপায় কি? হাসপাতালের অবস্থাও থানার মতোই। অবশেষে লাশটার কোনো গতি করতে না পেরে বেওয়ারিশ লাশ হিসেবেই থানা থেকে উদ্যোগ নিয়ে কবরস্থানের পাশে একটা জায়গা আছে, সেখানে পুঁতে ফেলার সিদ্ধান্ত করা হলো। আর সেখানে মহিউদ্দিনকে ফাঁসতে হলো। কি আর করা, অজ্ঞতা অজিত মিয়ার সাথে আবার যোগাযোগ। মহিউদ্দিনের কোনো কারণ ছাড়াই অজিত মিয়াকে পছন্দ নয়। না, কারণ ছাড়া ঠিক না, একটা কারণ আছে অবশ্য। সবাই বলে অজিত মিয়ার খুব সাহস। ভেতরে ভেতরে মহিউদ্দিন বিষয়টা পছন্দ করেন না, কারণ সাহসী হিসেবে সবাই মহিউদ্দিনকে সমীহ করুক, এটাই মহিউদ্দিন চায়। নিজের প্রচন্ড সাহস নিয়ে মনের কোথায় যেন একটা গোপন ঈর্ষা আছে তার। এটা সে অজিত মিয়াকে দখল করতে দিতে চায় না। আসল কারণ এটাই, অজিত মিয়া একজন গোরখোদক। অজিত মিয়া ছাড়াও এই থানায় আরো একজন গোরখোদক আছে, কিন্তু যত অপমৃত্যু বা বেওয়ারিশ লাশ পোতার কাজ সব অজিতই করে। অন্য গোরখোদক এসব কাজ করতে চায় না। এসব অপমৃত্যুর লাশের বেশিরভাগ সময়ই কোনো জানাজা পড়া হয় না। আর যে কোনো মৃত্যুর গোরখোদার কাজে অজিত মিয়া যেন তেমন আনন্দিত হয়। বিষয়টা মহিউদ্দিনের কাছে কেমন যেন অদ্ভুত লাগে। অবশ্য এমনও হতে পারে কিছু এক্সট্রা টাকা পাওয়া যায়, হয়তো সেই খুশিতেই সে আনন্দে থাকে। একজন গোরখোদকের আয় তেমন আহামরি কিছু না।
সিটি কর্পোরেশন থেকে গোরখোদকের বেতন দেয়া হয়, কিন্তু সেই বেতনে কি আর সংসার চলে? আজকে লাশটা থেকে এমন পচা গন্ধ বেরোচ্ছে যে বেশিক্ষণ লাশের কাছে দাঁড়ানো যাচ্ছে না। অথচ আজিত মিয়া যেন অতি আনন্দে যত্নে আস্তে ধীরে দুর্বাঘাসে ঢাকা মাটিতে কোদাল রাখছে। গোরখোদক আজিত মিয়ার চোখ আনন্দে চকচক করছে। সে যাই হোক, অতি দ্রুত লাশটা পুঁতে ওরা চলে এলো। আপনি এত তাড়াতাড়ি বাড়ি তাইলেন? মাইস খোলা যান নাই? না যায় নাই, দরকার লাগে নাই। দরকার লাগে নাই মাইনে? জাইনের লাগাই তো পাগলা হইয়া গেছিলেন। আপনি না গেলে কাম হইব? মাত্রই ফাঁসের মরা একটা পুইত্তা আইলাম। যান যান, কলপারে যান, গা ধুইয়া হেরপর ঘরে ঢুকবেন। এই ফাঁসের মরার জিব্বাকে আমি হাতে লইয়া আইছি, অত কথা কসকে? দুনিয়াতে এত কাম আছে, আর আমার কপালে জুটলো এমন এক কামের মানুষ যে কাউরে কইতেও পারি না। আমি না থাকলে ওই সকল খারাপ পচা মরা গুলা কে ডাই কবর দিত? এই কাম আপনি ছাইরা দেন, আমার ডর লাগে। পাগল হইছিস তুই? এই কাম আমি মরলেও ছাড়তে পারুম না। তাই আমি মরলে ছাইরেন, নাকি তখনও আমার গোর আপনিই কাটবেন? গত কয়েক মাস ধরে গোরখোদক আজিত মিয়ার স্ত্রী চম্পা বেগম নানান আজগুবি জিনিস দেখছে। প্রথম থেকে স্বামীর এই কাজ নিয়ে তার অনেক আপত্তি, কিন্তু কেউ তার কথা শোনেনি। বাপ ভাই একরকম জোর করেই বিয়ে দিয়েছিল তাকে, আর এখন তেমন খোঁজ খবর কেউ রাখেও না তার। আর একটা সন্দেহের ব্যাপার হচ্ছে, আজিত মিয়া প্রায় গ্রামের বাইরে কাজে যায়, আগে কিন্তু যেত না। কি জানি, লোকটার টাকা পয়সার লোভ হয়তো বেশি। যদি এসব অপমৃত্যু লাশ ঘাটাঘাটি না করত, তাহলে হয়তো এতটা খারাপ লাগতো না চম্পা বেগমের। ইদানিং স্বামীকে সে ভীষণ ভয় পায়, কেমন যেন অগোছালো কথা বলে। কেউ ফাঁসি নিয়ে মরলে বা কেউ কাউকে খুন করলে লোকটা খুব আনন্দিত হয়। আগে এমনটা ছিল না, কিন্তু প্রায় মাঝরাতে ঘুম ভেঙে চম্পা বেগম দেখে আজিত মিয়া পাশে নেই। রাত বিরেতে এত ঘুরে বেড়াতে পারে লোকটা, আশ্চর্য লাগে। আর একটা সন্দেহ তার মনে উকি দিচ্ছে। আজিত মিয়া মাইস খোলার কথা বলে প্রায় রাতে বাড়ি ফেরে না। চম্পা বেগমের মনের নতুন সন্দেহটা হচ্ছে, আজিত মিয়া ওই গ্রামে আবার গোপনে কোনো বিয়ে শাদী করেনি তো? কারণ বিয়ের প্রথম থেকেই আজিদের কাজ কাম নিয়ে সবসময় ঘ্যান ঘ্যান করে সে। পুরুষ মানুষ, বাইরে অত কাজ করে, তারপর সারাক্ষণই বইয়ের আক্ষেপ শুনতে শুনতে যদি মাথাটা বিগড়ে যায়। কম তো আর ঝগড়াঝাটি হয় না এই কাজ ছেড়ে দেয়া নিয়ে। অনেক কিছুই ভাবে চম্পা বেগম, কিন্তু কোনো কুল কিনারা নেই সে ভাবনার। এভাবেই চলে সবকিছু যে যার নিয়মে। আর যা ঘটার তা তো ঘটবেই। তেমনি ঘটল নতুন চমক। লাশটা পুঁতে রাখার দুদিন পরেই মেয়েটার ভাই থানায় এসে হাজির। তার আশাতে মহিউদ্দিন সাহেব কিছুটা বিরক্ত, কিন্তু সজীব সাহেব বেশ সিরিয়াস। টেবিলে পড়ে থাকা ফাইলের ঘুম ভাঙিয়ে আবার তাকে জাগিয়ে তোলার সব রকম চেষ্টাই করছেন তিনি। মহিউদ্দিন শুধু মনে মনে বলছেন, বয়স অল্প তো, তাই রক্ত গরম, গরম রক্তের দাপটে এইরকম করছে। চাকরির বয়সও বাড়ুক, সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু মহিউদ্দিনের অসুবিধাটা হচ্ছে, সজীব স্যারের অর্ডারে তাকে কাজটা করতে হয়। মেয়েটির ভাই বলছে তার বোনকে কেউ খুন করেছে, কিন্তু কোনো প্রমাণ তো হাতে নেই। ব্যাস, এবার প্রমাণ খুঁজতে নামও দল বেঁধে। মহিউদ্দিন ভেবেছিল ওই পাট চুকে গেছে, কিন্তু হায়, যতই গড়িমসি করুক না কেন, বন্ধ ফাইল খুলে যাওয়া মানেই সমস্ত কাজের ভার মহিউদ্দিনের ঘাড়ে। মহিউদ্দিন সাহেব, ওই মেয়েটার কেসটা ফাইল করা হয়েছে? জানা স্যার, অহনো উকিল নোটিশ হাতে আসে নাই। কি বলেন? এখন বাজে প্রায় 11:30। এখনো ছেলেটি থানায় এলো না? কোনো প্রবলেম হলো না তো? স্যার, এইসব গ্রামের কেসের ধর্মই এমন। গ্রামের মানুষ সিরিয়াস ব্যাপার বাদ দিয়ে আকাইমা ব্যাপার নিয়ে কেস করতে বেশি আগ্রহ দেখায়। কিন্তু ছেলেটিকে তো কাল রাতে বেশ সিরিয়াসই মনে হলো। ঢাকা থেকে এসেই সরাসরি থানায় চলে এসেছিল। আমার নিজের অভিজ্ঞতা থেকে কইতাছি স্যার, গ্রামের মানুষ একটা হাঁস যদি পাশের বাড়ির কেউ বাড়ি মেরা মাইরাও ফালায়, তাইলেও কেস করব, কিন্তু সত্যি যদি সিরিয়াস কোনো ব্যাপার হয়, তাও হেডে নিয়ে মাথা কামাইব না। আপনি অযথা বাজে না বকে
নিজের কাজটা মনোযোগ দিয়ে করুন। স্যার, আপনি শুধু শুধু প্যারেশান হয়েন না। আপনি কিন্তু ভালো মানুষ, শুধু আপনার কথাটা একটু বন্ধ থাকলেই বোধ হয়। আরে আসুন আসুন, আপনার কথাই চলছিল। স্যার, আমরা কিন্তু গরিব মানুষ। স্যার, আমাকে একটু সাহায্য করেন যাতে সঠিক বিচারটা পাই। অবশ্যই, আপনি চিন্তা করবেন না, আমরা আছি আপনার পাশে। আপনার বোনকে যদি খুন করা হয় তাহলে অবশ্যই খুনির শাস্তি পেতে হবে। আমি বলছি, আপনি কাঁদবেন না। স্যার, গ্রামের মানুষের তো কইতাছে আমার বোনের নাকি এক পোলার সাথে ভাব ভালোবাসা ছিল, সে পোলা গ্রাম থেকে পালাইছে। স্যার, গ্রামের মানুষ তো আগে এমন কিছু কয় নাই, এখন এত কিছু কইতাছে। তখন ডরে কিছু কয় নাই। স্যার, আপনারা এই বিচার করেন। স্যার, বিচার যা করার করবো কোর্টে। কেস করছো, এখন বাড়ি যাও, যথা সময় তোমারে ডাকা হবে। মহিউদ্দিন সাহেব, ওনার কেসটা ফাইল করে ওনাকে ভালোভাবে কোঅপারেট করেন। ফর্মালিটিস যা যা আছে সব সেরে ফেলুন। আমি একটু বেরোচ্ছি, এসে কথা বলবো আপনার সাথে। আর হাফিজ, আপনি আপনার কাজ কাম শেষ করে নিশ্চিন্তে বাড়ি যান। হাফিজ মিয়া, যতটা আগ্রহ নিয়ে কেসটা করলা ততটা আগ্রহ শেষ পর্যন্ত রাখতে পারবা তো? কি কন স্যার, আমার আপন মায়ের পেটের বোন স্যার, হের খুঁড়ে বিচার চালাবো না স্যার? বিচার চা কি লাভ হইব? বইনের ফিরা পাইবা? বইনের প্রতি এত দরদ থাকলে নিজের কাছে রাখো নাই কেন? স্যার, বিয়া দিমু বইলা গ্যারাবে রাখছিলাম স্যার, কি হইল রে আমার বইনের, কেডাই করলো এমন কাম? চুপ করো, অহংকার লাভ নাই, যাও বাড়ি যাও, আমি দেখতেছি কি করণ যায়। আর তুমি ঢায় করো কি? গার্মেন্টসে কাম করি স্যার, সুতা কাটি। টাকা পয়সা জমাইছো কিছু? কেস চালাইতে তো মেলা টাকা লাগবো। তোমার সজীব স্যারের কথায় তো কেস চলবো না। আমি গরিব মানুষ স্যার, একটু দয়া করেন। কোর্ট কাছারি তো আমি বুঝি না স্যার। এই এলাকার সবাই গরিব, এই জন্যে আমিও গরিবই রইলাম। হায় রে, ময়মন সিং আর বদলইতে পারলাম না, কাঁচা টাকাও ধরতে পারলাম না রে। যাও গা, যাও, আমি দেখতাছি। Airtel presents Kuasha. এবিসি রেডিও FM 89.2। একদিন দুদিন নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো সোনামণি, বেঁচে থাকো জাদুমণি। আজ নয় কাল নয়, বেঁচে থাকো আজীবন, বেঁচে থাকো টুনটুনি, বেঁচে থাকো টুনটুনি, বেঁচে থাকো সোনামণি। সবার সাথে আজীবন 1 পয়সা প্রতি সেকেন্ড। এবার তোমার ফোন বেঁচে থাকবে আজীবন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। Airtel presents Kuasha. এয়ারটেল প্রেজেন্স কুয়াশা চলছে, সাথে আছে শারমিন, এবং শুনছি আজকে এক অদ্ভুত কাহিনী, যে কাহিনীতে আছে একজন সিনিয়র পুলিশ অফিসার, বেওয়ারিশ লাশ, ঘোর খোদক এবং আরো অনেকে। তো ঠিক আছে, আমরা খুব একটা জটিল জায়গায় আটকে গেছি, এখনো কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না কি রহস্য, কি কারণে এত ভয় পাচ্ছি আমরা। ঠিক আছে, আমরা সেই সব রহস্য ভেদ করব এই পর্বে, অর্থাৎ শেষ পর্বে। শুনি তাহলে, ফিরে আসছি এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। এই পর্ব শেষ হওয়ার পর ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। আজিব মিয়া বাড়ি আসো? কেডাই এই সময়? আইতাছি। স্যার, আপনি? চলো হনি, তোমার কাম পড়ছে। কি কাম স্যার? তোমার কাম তো একটাই, যত পচা গলা লাশ নেয়া তোমার কারবার। ওই একটা লাশ উঠাইতে হইব, ময়না তদন্ত করা লাগবো। কবের না কবের লাশ? না আছে নাকি? মাটিতে খাইয়া লইছে না?
আর কোনটা তুলবেন? আরে ওই 2 দিন আগে যে ফাঁসের মরাটারে গাছছো সেইটারে তুলন লাগবো। মাইনে কোন কি হয়েছে আবার? তুমি চমকাইতেছো কে? ডরাইতেছো নাকি? তয় মাইনসে যে বলা বলি করে তোমার খুব সাহস, অহন সাহস গেল কই? পচা লাশ আবার কব্বর থেকে তুলনের কথা হইন নাই, ভাল পারতেছো? কি কোন স্যার? ওই সব কিছু না, আমার তো কামই এইটা। ডরামু কেন? চমকাইতেছি কারণ আপনারা তো কইছিলেন ওইটা বেওয়ারিশ লাশ। অহন লাশের ওয়ারিশ পাইলেন কই? অত কথার দরকার নাই, তাড়াতাড়ি চলো, লাশ উঠাইয়া হাসপাতালের মর্গে লয়া যাওন লাগবো। আইজি পোস্টমর্টেম হইব। চলো চলো। হ্যাঁ চলেন। কি ব্যাপার হয়েছে কি? আমাদিকে চাই আসো যে? স্যার কবরে তো লাশ নাই। মানে কি কইতেছে সব? লাশ নেই মানে? 2 দিন আগেই তো তুমি এইখানে লাশ পুঁতছিলা। হ্যাঁ এটাই তো সেই জায়গা। আর ওই যে বড় গাছটা? আমি তো এইখানেই লাশটা। আমি তো কিছুই বুঝতেছি না। আমার এই জীবনে আমি এমন ঘটনা নিজের চোখে দেখি নাই। আর আমি কি করুন? স্যাররা তো সব হাসপাতালে অপেক্ষা করতেছে লাশের লাইগা। কেউ কি লাশটারে উঠাইয়া ফেলছে? ওই তুমি থানায় যাও, সজীব স্যারের একটা খবর দাও। ও থানায়, ও থানায় না হাসপাতালে যাও, ওইখানেই স্যার আছে, আমি এখানেই আছি। উজানখালী থানায় হইচই পড়ে গেল। সজীব সাহেবের মাথায় বাজ পড়েছে, এমন অস্থির তাকে আগে কখনো কেউ দেখেনি। মহিউদ্দিন অবশ্য ভাবছে জীবনে এমন অভিজ্ঞতা প্রথমবার বলে সজীব স্যার দিশেহারা হয়ে যাচ্ছে। কেননা মহিউদ্দিন নিজেও তো কম অভিজ্ঞতার ভেতর দিয়ে যাননি। তারপরও বিষয়টা তাকে অবাক করেছে। কবর থেকে লাশ চুরি, এও সম্ভব? আর একটা ব্যাপার মহিউদ্দিন মনে মনে সাজাচ্ছে, ওই রাতের ঘটনাটা। নিশ্চয় এমন কোন গল্প লুকিয়ে আছে এই লাশের মধ্যে, যার জন্য থানায় নিয়ে আসার আগ থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটছে। রাস্তায় লাশটা আটকানোর জন্য এত চেষ্টা করা হলো, শেষ পর্যন্ত মাঝ নদীতে কত কাণ্ড। এসব কাণ্ড সবকিছুই মানুষ করেনি তো? এমনও তো হতে পারে যে ভ্যান চালক এর সঙ্গে জড়িত আছে, নাকি গোরখোদক আজিদ মিয়া। গোয়েন্দাদের মতো প্রশ্নের পর প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোন প্রশ্নটা যে বেশি প্রয়োজনীয় এটাই ধরতে পারছে না মহিউদ্দিন। এদিকে ইয়াং সজীব তো চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিষয়টা। মেয়েটির ভাইকে আশ্বস্ত করেছে যে সে নিজে কেসটা তদন্ত করবে। থানার দুজন হাবিলদার মহিউদ্দিন আর গোরখোদক আজিদ মিয়া ছাড়া অন্য কারো জানার কথা না ঠিক কোথায় লাশটা পোতা হয়েছিল। কাজে সন্দেহের তীর এদের দিকেই বেশি ঝুঁকছে। মহিউদ্দিন লোকটা যতই কথা বলুক, তিনি যে এতটা নিচে নামবেন না সেটা সে জানে। বাকি রইল হাবিলদার আর আজিদ মিয়া। হাবিলদার দুজনই চরম ভীতু, এই কাজ ওদের দ্বারা সম্ভব নয়। আচ্ছা, আজিদ মিয়া টাকার জন্য খুনিদের কাছে লাশটা বিক্রি করে দেয়নি তো? খুনিরা হয়তো বুঝতে পেরেছিল লাশ ময়না তদন্ত করলে ওরা ধরা পড়ে যাবে, তাই আজিদ মিয়াকে হাত করে লাশটা সরিয়ে ফেলেছে। জলদ জ্যান্ত একটা লাশ মাটির নিচ থেকে গায়েব। অন্তত সাদা কাপড়টা তো নিচে থাকবে। আর লাশটা চুরির পর এত নিখুঁত ভাবে আবার কবরটা ঠিক করে রাখা হয়েছে, সেটাও কিন্তু একটা ভাববার বিষয়। আজিদ মিয়া ছাড়া ওই লাশ তোলার অত সাহস অন্য কারোর হতেই পারে না। প্রফেশনাল কারোর হাত না পড়লে কবরে কোনো না কোনো প্রমাণ পাওয়া যেত। তাই আজিদ মিয়াকে থানায় ডাকা হলো। আজিদ মিয়া, আমি খবর পেয়েছি গত 2 দিন নাকি তুমি রাতে বাড়ি ছিলে না। স্যার, আমি তো সব সময় আশেপাশের গ্রামে চলাফেরা করি, তাই গত 2 দিন আমি বাড়িতেই ছিলাম।
আমার একজন ঘনিষ্ঠ লোক তোমাকে লাশ তোলার 2 দিন আগের রাতে গ্রাম থেকে বের হতে দেখেছে। ভুল দেখছে স্যার। আপনি চম্পা বেগম রে জিগান, এই তো কইতে পারবো। তোমার বউ তো কইলো প্রায় রাইতে তুমি বাইর থাকো না, রাত বিরাইতে কই ঘোরাঘুরি করো? আপনারা থানার লোক, আপনাকেও কামই হইছে সন্দেহ করা। তুমি কি লাশ বেচা কেনার চাকরি লইছো নাকি? স্যার আমি এখন যাই, কাম আছে। ওই কি কাম তোমার? আজকে মরছে এমন খবর তো পাই নাই। যাইতেছি স্যার। এই দাঁড়াও, তোমার সাহস তো কম না? আমি কথা বলছি আর তুমি হনহন করে বেরিয়ে যাচ্ছ। আমার এইখানে খারানোর সময় নাই। আমি খারাইলেও কোনো লাভ নাই, না খারাইলেও কোনো লাভ নাই। হইল কি আসিফ মিয়ার? এত সাহস তোর আসিল না? মহিউদ্দিন সাহেব, আপনি ডাকুমারা গ্রামের ওই ভ্যান চালককে খুঁজে বের করেন, থানায় নিয়ে আসেন, আমি জিজ্ঞাসাবাদ করব। আর হ্যাঁ, আজিদের উপর নজর রাখবেন, ও যেন গ্রাম থেকে বের হতে না পারে। স্যার, কেস তো অন্যদিকে ঘুরে গেল। সবই কেমন আন্দার আন্দার লাগতেছে। শেষে কিনা লাশই গায়েব। কোন দিক দিয়ে যে কেসটা নিয়ে মুভ করব বুঝতে পারছি না। আর আজিদের কথাবার্তা এমন কাটকাট কেন তাও বুঝতে পারছি না। আমি আজিদ দ্বারে দেখতেছি স্যার, আপনার তো চিন্তায় পড়েন না। কোন সাক্ষী প্রমাণ না পাইলে তো কেসের ফাইলটা বন্ধ করুন লাগবো। আচ্ছা, আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কিভাবে যে সাক্ষী প্রমাণ পাওয়াই যাবে না? স্ট্রেঞ্জ। স্যার কিছু মনে করবেন না, গ্রামের বেশিরভাগ কেসই এমন করে বন্ধ হয়ে আছে। দিনের পর দিন, মাসের পর মাস ফাইল খালি থানার আলমারিতে জমাই হয়। সুষ্ঠু বিচার আর কয়টার হয় কন? এখন আর সেই যুগ নেই, এখন মিডিয়ার যুগ। কয়েকটা টিভি চ্যানেল আর পত্রিকা অফিস আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা এই লাশ চুরির ব্যাপারটা নিয়ে নিউজ করতে চায়। কত খবরই তো হয় স্যার, কিন্তু কয়টার শেষ সমাধান এই মিডিয়া জনগণরে দেখাইতে পারে কন তো? আচ্ছা, আপনার এত নিরুৎসাহের কারণটা কি মহিউদ্দিন সাহেব? বয়স নাকি আমাদের দেশের আইন ব্যবস্থার উপর আপনার ভরসা নেই? স্যার দুইটাই। আমার মনে হয় প্লিজ আপনি কাজে মন দিন। স্যার গ্রামের যে কোনো ঘটনা যেমন দ্রুত ছড়ায়, তেমনই দ্রুততা মিলিয়ে যায়। লাশ চুরি নিয়ে হইচই হঠাৎ থেমে গেল, কারণ নতুন ঘটনা ঘটেছে। এখন হইচই নতুন ঘটনা নিয়ে। সেদিন থানায় কথা বলার পর থেকে গোরখোদক আজিদ মিয়াকে কেউ আর দেখেনি, অথচ গ্রামের বাইরে যাওয়ার বিষয়টাও ঠিক সঠিকভাবে কেউ বলতে পারছে না। কেননা থানা থেকে বের হয়ে বাড়ির দিকে যাওয়ার পর সজীব সাহেব গোপনে কিছু লোক আজিদের বাড়ির আশেপাশে নজরদারির জন্য নিয়োগ করে রেখেছিল। তারা কেউই আজিদকে বাড়ি থেকে বের হতে দেখেনি। বাড়ির ভেতর থেকে একটা লোক কিভাবে গায়েব হয়ে যাবে সেটাই এখন প্রশ্ন। আজিদের বউ চম্পা বেগম বলছে কোন একটা বিষয় নিয়ে তার সঙ্গে আজিদ মিয়ার খুব ঝগড়া হয়েছে। ঝগড়ার এক পর্যায়ে আজিদ মিয়া নাকি চম্পা বেগমকে বলেছে গলায় দড়ি দিয়ে মরতে। কিন্তু আজিদ মিয়া কোথাও যায়নি, ঘর থেকেও বেরোয়নি। হঠাৎ চম্পা বেগম দেখে লোকটা ঘরে নেই। তারপর থেকে আজিদ মিয়া নিরুদ্দেশ। এবার সবাই এই সিদ্ধান্তে পৌঁছালো যে আজিদ মিয়া ওই লাশ চুরির সঙ্গেই জড়িত ছিল, তা না হলে সে গ্রাম থেকে পালাতো না। তবে সজীব সাহেবেরও জেদ চেপে গেল, যেভাবেই হোক তিনি কেসটা বন্ধ হতে দেবেন না। কিন্তু কিভাবে যে পথ চলবেন তারও সুরাহা নেই। তবুও তিনি কাজ থামাননি। আজিদ যেখানে যেখানে যেত সব জায়গায় খোঁজ নেওয়া হচ্ছে। অথচ অদ্ভুত ব্যাপার, আশেপাশের গ্রামের কোন লোকই গোরখোদক আজিদ মিয়াকে চেনে না। উজানখালী থেকে প্রায় 3 ক্রোশ দূরের এক গ্রামে একজন বয়স্ক লোক একটা অদ্ভুত তথ্য দিল, যা সজীব মিয়াকে আরো বিচলিত করল। আজিদের বর্ণনা শুনে তিনি বললেন, মাস 2 আগে নাকি ওই গ্রামের এক বউ গলায় দড়ি দিয়ে মারা গেছে। ওই লাশটা নিয়ে কোনো কেস টেস হয়নি, গোপনে আত্মীয় স্বজন কবর দিয়ে দিয়েছে। তখন ওই লাশের পাশে আজিদ মিয়াকে দেখা গেছে। বয়স্ক লোকটা আজিদ মিয়াকে মনে রেখেছে, কারণ কবর দেওয়ার পরও কবরের পাশে আজিদ মিয়াকে ঘুরঘুর করতে দেখেছে সে। পরে অবশ্য আর কোনোদিন দেখেনি।
সজীব এবং মহিউদ্দিন দুজনেই ভাবছে আজিদ একজন পেশাদার গোরখোদকই নয়, একই সঙ্গে সে লাশ বেচাকেনাও করে। তবে এইবার সব সামনে আসার পালা। অন্যায় কোনো দিনই চাপা থাকে না। স্যার, আজ সকালে আজিদ মিয়ার বউ গ্রাম থেকে পলাইছে। এদের হাত তো মনে হচ্ছে অনেক লম্বা। আপনি কখন খবর পেলেন? স্যার, আমি থানায় ঢোনের আগে ওর বাড়ির দিকে গেছিলাম। গিয়া দেখি বাইরে থেকে ঘরে তালা দেন না। তালা ভাঙিয়া কিছু পাই নাই, নতুন তালা দিয়ে আসছি। গতকাল দুপুরের পর থেকে কেউ চম্পা বেগম রে আর দেখে নাই। আমাদের আরো সচেতন হওয়ার দরকার ছিল। কেন যে আজিদের ওয়াইফকে সন্দেহের তালিকায় রাখিনি। ধুর, এখন মনে হচ্ছে মস্ত বড় ভুল করেছি। আর বউটা তো সহজ সরল যে এমন কাম করবো আমরা চিন্তাও করি নাই। স্যার, দেখলেন তো কেমন বোকা বোকা ভাব নিয়ে থেকে ঠিক স্বামীর সঙ্গে হাত মেলালো। আমার ধারণা ওরা দুজন একসঙ্গেই আছে। এখন কি ভাবতেছেন স্যার? না, আমি আর কিছুই ভাবতে পারছি না। কাউকে যদি নাই পেলাম তবে কেসটা চলবে কিভাবে? ভূতে তো আর কেস চালাবে না, আগে তো ওদের খুঁজে পেতে হবে নাকি? যারা ইচ্ছা করে পলায় তা করে খুঁজলে অত সহজে পাওয়া যায় না স্যার। তারপরও তো চেষ্টা করতে হবে। এখন মনে হচ্ছে কেসটার তদন্ত অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আস্তে আস্তে এগুতে হবে। আপাতত বন্ধই রাখুন ফাইলটা। স্যার, আমি তো আগেই কইছিলাম এইসব অজপাড়া গায়ে আপনি কোনো কিছুই ঠিকঠাক করতে পারবেন না। আমাকে উত্তেজিত হয়ে লাভ কি? এভাবে চলতে থাকলে আমাদের প্রতি মানুষের আস্থা নড়বড়ে হয়ে যাবে। আমি হাল ছাড়ছি না, সে আপনি যাই বলুন। স্যার, বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে আমার পোস্টিং হয়েছে। আর এতদিন চাকরি কইরা আমি বুঝতে পারছি যে আমাদের দেশের আইনের চক্ষু এই গরিব গলেগা বান্ধা। এই ধারণাটাই তো পাল্টাতে হবে। মানুষ কোমায় চলে গেলে যেমন কোনো আশা থাকে না, শুধু অস্তিত্বটা ছাড়া তেমনি মেয়েটির আত্মহত্যা বা খুন অথবা লাশ চুরি যাই বলি না কেন, এই ফাইলটিও এখন সজীবের কাছে কোমায় চলে যাওয়া পেশেন্টের মতো। ফাইলটি দেখা যাচ্ছে, ব্যাস এটুকুই। এই ফাইলের কোনো ইমপ্রুভমেন্ট নেই। সজীব এই পেশায় বলতে গেলে নতুন, তাই ওর খারাপ লাগার জায়গাটা বেশি। তাছাড়া ইয়াং ছেলে বলে রাগ আবেগও একটু বেশি। নিশ্চয় পড়ে থাকা এই ফাইলটাকে টেবিলের এক কোণায় পড়ে থাকতে দেখে সজীব মনে মনে ভাবছে, সত্যি মহিউদ্দিন সাহেব অভিজ্ঞ লোক বলেই এত কথা বলেন। জীবন তাকে অন্তত সজীবের চেয়ে অনেক বেশি অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়েছে। যতই আমরা বই পড়ে জানি না কেন, কই মাছ কাটতে ছাই লাগে, কিন্তু নিজের হাতে কোনোদিন মাছ না কাটলে আমরা কিন্তু জানতেই পারবো না কই মাছ কাটার পরও লাফিয়ে ওঠে কখনো কখনো। সজীব সাহেব কেসটা ভুলে যেতেই চাইছেন, কিন্তু মানুষের ইচ্ছা শক্তি সমস্ত অভিজ্ঞতাকে পেছনে ফেলে আবার নতুন পথে হাঁটে। অভিজ্ঞতা যত নেতিবাচক গল্পের জন্ম দিক না কেন, এভারেস্টের চূড়ায় বাংলাদেশের পতাকা সগৌরবেই উঠছে। কথাটা মনে মনে ভেবে সজীব যেন নিজেকে সান্ত্বনা দিচ্ছিল। আর তখনই সজীব সাহেবের ইচ্ছা শক্তির গোড়ায় নতুন করে জল ঢালল সিটি কর্পোরেশনের একটা চিঠি। চিঠিটা আজিদ মিয়ার নামে থানায় এসেছে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে? আমি তো কিছুতেই হিসাব মেলাতে পারছি না। চিঠিটা তো মাথা খারাপ করে দিল। স্যার, আমি নিজেও কিছু বুঝতেছি না। সবকিছু তো খালি পাড়ের দড়ি লান পেঁচাইতেছে, প্যাঁচ খুলনের কোনো নাম লইতেছে না। এটা নতুন কোন চাল। এর সঙ্গে অনেক বড় গডফাদার জড়িত। পাকা মাথার খেলোয়াড় না হলে দিনের পর দিন গ্রামের সহজ সরল মানুষের চোখ এড়িয়ে লাশের ব্যবসা চালানো যেত না। আমি নিশ্চিত আরো অনেক লাশ এভাবে কবর থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। আর এই ঘটনাগুলো এরকম অজপাড়া গায়ে বেশি ঘটে, কেননা
গ্রামের মানুষের চোখে ধুলা দেয়া খুবই সহজ। কিন্তু স্যার, আজিদ মিয়ার ডেথ সার্টিফিকেট কেডায় জমা দিছিল সিটি কর্পোরেশনে? তাছাড়া গত 6 মাস ধরে আজিদের সাইন করা কাগজ দেখাইয়া চম্পা বেগম তো বেতন তুলছে নিয়মিত। এইটার কি ব্যাখ্যা আপনি দেবেন কোন? আমার তো মাথায় কিছুই কুলাইতেছে না। সবচেয়ে ভালো হতো এই মুহূর্তে আজিদের ওয়াইফের সাথে খোলাখুলি কথা বলতে পারলে, কিন্তু তবে আমি হাল ছাড়ছি না। নতুন একটা ক্লু যখন পেয়েছি তখন আরো কোনো রাস্তার সন্ধান অবশ্যই আমরা পাব। চোখ কান খোলা রাখতে হবে। স্যার স্যার, আজিদার বাড়ি থেকে এমন পচা গন্ধ ছুটছে, আশেপাশে বাড়ি থাকুন যাইতেছে না। তাড়াতাড়ি চলেন স্যার, ঘরের ভিতরে মনে হয় কিছু মরছে। হোয়াট? চলুন তো মহিউদ্দিন সাহেব, তাড়াতাড়ি চলুন। যে চলেন স্যার। কোনো কোনো ঘটনা কখনো কখনো মানুষকে এতটাই চমকে দেয় যে মানুষ স্তব্ধ হয়ে যায়। কিভাবে ঘটনাটাকে ব্যাখ্যা করবে ভাষা জ্ঞান হারিয়ে যায়। এমনটাই হলো আজ সজীব আর মহিউদ্দিনের। চম্পা বেগমের লাশ ঘর থেকে বের করা হলো। ঘরের মধ্যে সিলিং এর কাঠের পাল্লার সঙ্গে শাড়ি গলায় পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে। লাশ থেকে দুর্গন্ধ বের হয়ে গেছে। তবে থানার লোকজন চমকে গেছে, কারণ চম্পার নিরুদ্দেশ হওয়ার খবর পাওয়ার পর ওরা তালা ভেঙে ঘরে ঢুকে কাউকে পায়নি। হঠাৎ করে কোথা থেকে এই লাশ এলো কে জানে। বাইরে থেকে তো তালা দিয়েই ছিল, পুলিশে এই তালাটা লাগিয়েছিল। জীবন মানুষকে কত অদ্ভুত অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দেয়। শেষ পর্যন্ত চম্পা বেগমের লাশ নিতে কেউ এলো না। এমনিতে লাশটা পচে গেছিল, তাই হাসপাতালের মর্গে বেওয়ারিশ লাশ হিসেবেই জায়গা করে নিল চম্পা বেগমের কুৎসিত পচা লাশটা। সজীব সাহেব সিটি কর্পোরেশনের অফিসে নিজে গিয়ে খোঁজ খবর করে জানতে পেরেছেন 6 মাস আগে গোরখোদক আজিদ মিয়ার একটা ডেথ সার্টিফিকেট জমা দেয়া হয়েছে অফিসে। অথচ তারপরও প্রতি মাসেই আজিদের স্ত্রী আজিদকে সঙ্গে করে নিয়ে বেতন তুলে এনেছে। এতদিন কিভাবে বিষয়টা সবার দৃষ্টির বাইরে ছিল কেউ বুঝতে পারছে না। যখন বিষয়টা ধরা পড়ল তখনই থানায় জানানো হয়েছে। তবে বেতনের খাতা খুলে যে আবিষ্কার হলো তার কোনো ব্যাখ্যা পৃথিবীতে নেই। বেতনের খাতায় কোথাও গোরখোদক আজিদ মিয়ার সাইন নেই। কে বা কারা আজিদ মিয়ার ডেথ সার্টিফিকেট জমা দিয়েছিল অথবা বেতনের খাতায় আজিদ মিয়ার সাইনই বা কি করে হলো, এসব ঘটনা জট পাকাচ্ছে সজীবের মাথায়। এই ঘটনাকে সজীব একটাই নাম দিতে পারে, ঘোর রহস্য। রহস্য বলে যে শব্দটা আমাদের জীবনে জায়গা করে নিয়েছে সে শব্দটা সজীবের কাছে এখন ভীষণ অর্থবহ। গোরখোদক আজিদ মিয়া ও তার স্ত্রী চম্পা বেগম অথবা চুরি হওয়ার লাশ সবকিছু নিয়েই নিজের মতো করে একটা অমীমাংসিত রহস্য, কুয়াশার জাল নিয়ে বাকি জীবন চলতে হবে সজীব সাহেবকে। হয়তো সব রহস্য ভেদ করা মানুষের পক্ষে সম্ভব নয়, আর তাই রহস্য মানে জীবনের উত্তর খোঁজা আর কিছু প্রশ্নবোধক চিহ্নের উৎপত্তি। স্যার, এখানে আপনার একটা সাইন লাগবো। কিসের সাইন দেখি? ও আচ্ছা, সেদিন এখানে সাইন দিয়েছিলাম তো। যে স্যার দিছিলেন, তয় আজ ময়মনসিংহ মেডিকেল থেকে একজন ডাক্তার আইসে বেওয়ারিশ লাশ কিনতে। ছাত্রছাত্রী করে কাটাকাটি শিখাইব, এর লেগে থানার একটা সাইন লাগবো। কারণ কি? সেদিনই তো কাগজপত্র সব ক্লিয়ার করে দিয়েছি। স্যার, এই ডাক্তার কেন জানি এই বেওয়ারিশ লাশটাই চাইতেছে, যেটা ফাঁস লয়া মরছে। কি একটা প্র্যাকটিক্যাল করাইব বলে ছাত্রছাত্রীদের। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিন পেপারটা। চম্পা বেগমের লাশের কোনো ওয়ারিশ পাওয়া যায়নি বলে এবং মৃত্যুটা অপমৃত্যু বলে বেওয়ারিশ হিসেবেই এতদিন হাসপাতাল মর্গে ছিল। আজ বিকেলে ময়মনসিংহের একটা প্রাইভেট মেডিকেল কলেজের লাশের গাড়িতে করে লাশটাকে নিয়ে যাওয়া হলো মেডিকেল স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল করার জন্য।
মহিউদ্দিন নিজে হাসপাতাল মর্গে গিয়ে ডাক্তারের সঙ্গে সমস্ত ফর্মালিটিস শেষ করেছে। মহিউদ্দিন সাহেব মনে মনে ভাবছে, মানুষের জীবন কত বিচিত্র, কত রহস্যময়। মনটা খুব খারাপ হলো। সে রাতে থানা থেকে বেশ রাত করে বাড়ি ফেরার পথে কবরস্থানের পাশের রাস্তা ধরেই যাচ্ছিলেন মহিউদ্দিন। হঠাৎ কবরস্থানের পাশের যে খালি জায়গাটা, অর্থাৎ যেখানে প্রায় অপমৃত্যুর লাশগুলো পুঁতে রাখা হয়, সেখানে কিছু একটা দেখতে পেয়ে থেমে গেলেন তিনি। প্রথমে ভেবেছিলেন শেয়ালটেল কিছু একটা হবে হয়তো, কিন্তু পরে টর্চের আলো ফেলে যা দেখল, সে দৃশ্যটা ছিল এরকম। দুটো সাদা কাপড়ে ঢাকা লাশ পাশে রেখে কেউ একজন মাটি কেটে কবর খুঁড়ছে। কেডাই কথা কয়? ওই তুমি কেডা? কথা কয় না কে? ব্যাপার কি? এত রাতে লাশ নিয়ে এলো কেডা? থানায় তো কিছু শুনলাম না। দেখি তো। আরে এটা তো আমাকে আসিত মিয়া। পাইছি তোমারে আইস, জায়গা মতোই পাইছি। ওই ওই আজিত্যা, কি করো তুমি? আরে লাশ দুটা কার? আবার তুই গ্যারামে ঢুকছস তাইলে? কতদিন আর পালায় থাকবি? কিরে কথা কস না কেন? মুখে তালা দিছস? দেই কার লাশ? দেখতেছি এটা তো সম্পা বেগমের লাশ, কিন্তু সম্পা বেগমের লাশ তো হাসপাতালের গাড়ি হাজির হয়ে গেছে। কোথেকে তুই পাইলি লাশ? আর এটা কার লাশ? এটা কার লাশ? এটা তো তোর লাশ। সে রাতের ঘটনা মহিউদ্দিন কাউকে বোঝাতে পারল না। যা সে দেখেছিল তা তার চোখ বিশ্বাস করতে পারেনি। সে জ্ঞান হারিয়েছিল। পরদিন ভোরে গ্রামের লোকজন তাকে বাসায় পৌঁছে দেয়। নিজেকে মহিউদ্দিন ভীষণ সাহসী বলে দাবি করত। রহস্যময় কোনো কিছুর প্রতি তার তেমন অন্ধবিশ্বাস ছিল না কোনোদিনই, কিন্তু তার জীবন তাকে এমন অভিজ্ঞতার কাছে পৌঁছে দিয়েছিল যে তার ব্যাখ্যা সে কোনো দিনও খুঁজে পায়নি। আজিদ মিয়া কবর খুঁজছে, আর তার পাশে সাদা কাপড়ে ঢাকা রয়েছে তার নিজের এবং তার স্ত্রী চম্পা বেগমের লাশ। এবং আরো অদ্ভুত বিষয় হচ্ছে, দুটা লাশেরই জিভ অনেকখানি বের করা ছিল। আজিদ মিয়ার সমস্ত কিছুই মহিউদ্দিনের কাছে রহস্যের বাঁটে খাতা, যে খাতা সে কোনোদিন আর খুলতে চায় না, অবচেতন মনেও না। তবে এটুকু বুঝেছিল, আজিদ মিয়া নিজেও আত্মহত্যা করেছিল নিশ্চয়ই। এ ঘটনার পর মহিউদ্দিন চাকরি ছেড়ে দেয় এবং শহরে চলে যায়। কোনো দিনে তিনি আর নিজেকে সাহসী বলে দাবি করেননি। অনেকেই তার কাছে জানতে চেয়েছে কেন তিনি চাকরি ছেড়ে দিয়েছিলেন। তিনি বলেছেন, আমার চাকরি ছাড়ার যে রহস্য, সেই রহস্য আমি এই জীবনে ভেদ করতে পারবো না, আর রহস্য ভেদ করতেও চাই না। যে রহস্য আমার জীবনের অভিজ্ঞতায় অমীমাংসিত, তা অমীমাংসিতই থাক। আগেই বলেছিলাম, জীবনের পায়ে পায়ে অভিজ্ঞতা, আর অভিজ্ঞতা সিঁড়ি বেয়ে আমরা কখনো কখনো পৌঁছে যাই জীবনের রহস্যের পারে। রহস্য আছে বলেই জীবনের বাকি আমরা একটু থামি।